পর্যন্ত আমরা জানি যে তফসিল ঘোষণার পরে বাংলাদেশ 3 স্তরের নিরাপত্তায় চাদরে ঢেকে যাবে। মানে ব্যাপক ধরনের আহ, মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটা ভূমিকায় যাবে, এ ধরনের অনেক কথা আমরা শুনেছি। এবং সরকারের কাছ থেকে ওনারা নিরাপদ নির্বাচনের চাইতে ওনারা বারবার যেটা বলেন যে উৎসব মুখর নির্বাচন হবে। এটা কি মৃত্যুর উৎসব? এটা কি মানে আমাদের বুক না ভেঙে যাওয়ার মঞ্জু ভাই, উৎসবের আমরা নির্বাচন? ইলেকশনটা নিয়ে কথা বলবো, কিন্তু আপনি আমাকে একটু বলেন তো মঞ্জু ভাই। আমি ধরেন ডক্টর সায়ন্তকেও আমার একই জিজ্ঞাসা। বাংলাদেশের সড়কগুলো এখন, বিশেষ করে ঢাকা শহরের সড়কগুলো এখন সিসি ক্যামেরার আওতায় আসে। প্রকাশ্য দিবালোকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে একজনকে গুলি করে পালিয়ে যাওয়া, মানে তারপরে অন্ততপক্ষে সীমানা পার হতে হইলেও তার 13-14 ঘন্টা সময় পাওয়া গেছে। বাংলাদেশের 9টা-10টা কম্পিটেন্ট গোয়েন্দা সংস্থা আছে। মানে এটা কি, এটা কেমনে সম্ভব? এবং আপনি যে নিরাপত্তার ঝুঁকির কথা বললেন, সেই নিরাপত্তার ঝুঁকি এখন, এটা তো প্রতিটা লোক নিজের অনিরাপদ মনে করবে যার চেহারা, মানে এটা মঞ্জু ভাই, আপনি তো খুব ভালো করে জানেন যে আমরা অনিরাপদ অনেকদিনই মনে করছি, কিন্তু কিছুটা নিরাপত্তা আমরা বোধ ছিল যখন সূর্যের আলো আছে, মানুষজন আছে, আমাদেরকে মনে হয়েছে যে না, আমরা এরকম করে করলে এটা হবে না। এইটা কি প্রেসিডেন্স হইলো এবং সরকার এটা কি দেখাইলো? হ্যাঁ, অ্যাক্সিডেন্ট হবে, মানুষ তো অপরাধ প্রবণ, অপরাধ করবে, কিন্তু ও যে পালায় গেল বা পালায় গেল বলে আমরা শুনলাম, আমরা তো হ্যাঁ, এই সরকারকে দেখেন কেমনে দেখেন এটা কেমনে সম্ভব? দেখেন খালেদ ভাই, আমরা কিন্তু চরম অনিরাপদ অবস্থায় গত 10-12টা বছর কাটিয়েছি আমরা। হ্যাঁ, এবং লাস্ট যে সময়টা আমরা কাটিয়েছি, আমি যখন অনিরাপদ থাকি তখন কিন্তু আমি আমার একটা নিজস্ব ঝুঁকি ব্যবস্থা নেই। এবং সেই অনিরাপদটা কি ছিল দেখেন, আমরা যখন আওয়ামী লীগ পিরিয়ডে অনিরাপদ ছিলাম, সে অনিরাপদটা ছিল পুলিশ থেকে। সে অনিরাপদটা ছিল যে আমাদেরকে কেউ তুলে নিয়ে চলে যাবে, আমাদের রাতের বেলায় গভীর রাত্রে এসে বাসা থেকে তুলে নিয়ে যাবে। বেসিক্যালি আমরা বেশি শঙ্কিত ছিলাম হচ্ছে পুলিশ, মানে মানে সরকারি বাহিনীর দ্বারা। এন্ড সেকেন্ডারি স্টেজে ছিল ছাত্রলীগের গুন্ডা পান্ডা বা আওয়ামী লীগের সন্ত্রাসীদের দ্বারা। এটা ছিল সেকেন্ডারি স্টেজ। এখনকার যে স্টেজটা আপনি দেখেন, একটা হচ্ছে প্রকাশ্যে আপনাকে হুমকি দেওয়া হচ্ছে এবং আবার রাষ্ট্র আবার বলছে আমি আপনার জন্য নিরাপত্তার ব্যবস্থা করেছি। আচ্ছা, সেই জায়গায় ধরে নিলাম যে তারা আরো গভীর ষড়যন্ত্র করে তার কাছে গিয়ে একেবারে একটা মাস্টার প্ল্যান করে তাকে হত্যা করলো। হত্যা করার পর কিছুক্ষণের মধ্যেই জানা গেল কারা হত্যা করেছে। এরপরে মোটরসাইকেল বদল, তারপরে একটার পর একটা জায়গা না বদল, মঞ্জু ভাই, সিন বদল। এইসব গল্প তো আমরা পুলিশের কাছ থেকে শুনতে চাই। এইসব গল্প তো আমরা সাংবাদিকের কাছে শুনতে চাই না। মোটরসাইকেল সেটাই বদল আমার করছে কথা নাকি হচ্ছে। কি করছে সেটা তো একটা পুলিশ বলবে। পুলিশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইসা বললো যে 50 লাখ টাকা পুরস্কার দিব। মানে আশ্চর্য না, ঘটনা। মানে এই এই সিসি এই এই ক্যামেরায় ঘটনার দেখা পরে যাচ্ছে যে একটা এই গুলি করে। ঘটনার পরে জি। এই ঘটনার পরে বাংলাদেশের গোয়েন্দা, বাংলাদেশের পুলিশ ব্যবস্থা নাই। এটা ডিক্লেয়ার করা হোক, আমরা আমাদের নিরাপত্তা নিয়ে চলবো। খালেদ ভাই, আমরা কিন্তু মানে বাংলাদেশের মানুষ তো এমনি জান হাতে নিয়েই চলে। ধরেন আমাদের সড়ক নিরাপত্তা কি আছে বলেন? আমরা তো এবং কেউ সরকার সরকার তখন বলল যে আপনাদের যারা প্রার্থী আছেন, আপনাদেরকে একটা করে পিস্তল দিয়ে দিবে, আবেদন করলে আপনারা নিরাপত্তা নিয়ে চলবেন, আপনারা একজন আরেকজনকে গুলি করতে করতে থাকবেন। এই হচ্ছে সরকারের আপ- অবস্থা। সরকার বলুক যে আপনাকে সরকার একটা নাই, আমি আপনার সাথে একমত। সরকার বলুক যে সরকার নাই, এটা ভালো কথা হ্যাঁ, তো। হ্যাঁ, এটা ভালো কথা সরকার তো। বলুক যে সরকার নাই, সরকার এটা বলুক ভালো যে কথা। আপনাদের যার যার নিরাপত্তার দায়িত্ব আপনারা নেবেন। আমরা নিবেন। তো ভাই, আমরা তো সরকারের কাছে এই যে আজকে আজকে 4-5 দিন গেল সবাই বলছে আমাদেরকে মেসেজ করে যে আপনাদের জীবন ঝুঁকিপূর্ণ। আমরা তো জানি সেটা। আরে ভাই, এই ঝুঁকিপূর্ণ জীবন নিয়ে তো আমরা চলছি, এটা নিয়ে আমাদের কোনো আফসোস নাই। কথা হচ্ছে আপনি এটা বলবেন কেন যে 3 স্তরের নিরাপত্তা নিয়েছেন? আপনি এটা প্রত্যাহার করেন ভাই। আপনি বলেন যে ভাই এই এরকম সিচুয়েশনে আমরা আমরা নিরাপত্তা দিতে পারছি না। আমি বারবার এই কথাটা বলার চেষ্টা রাইট। করেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে ভাই এখানে একে অপরকে ব্লেম করে কোনো লাভ নাই। আমাদের পুলিশের মধ্যে প্রচন্ড আত্মবিশ্বাসের অভাব। আমি কাউকে ব্লেম করব না। আমি আজকে এত ব্যথিত, আজকে হৃদয়টা এত ভগ্ন, আমি এখানে ক্ষোভও প্রকাশ করার আমি মানে এবং আপনার আমার আমার কাছে যেটা আরো আপত্তিকর, সেটা হচ্ছে যে হাদিকে গুলি করে ও যখন, মানে কি বলে এটাকে, জীবন মৃত্যুর সঙ্গে লড়তেছে, তো আর 1 ঘন্টার মধ্যে আমরা দেখতে পেলাম যে দোষারোপের রাজনীতি। আরে আরে ওসমান হাদি তো বিপ্লবী, ও তো সবার এগেস্টে বলছে, এনসিপির এগেস্টে আরো কড়া কড়া কথা বলছে। বলছে না, ও অবশ্যই ও বলছে। হচ্ছে জামাতের এগেস্টে বলছে, ও এনসিপির এগেস্টে বলছে, ও বিএনপির এগেস্টে বলছে, ও বাংলাদেশের সরকারের এগেস্টে বলছে, ও বাংলাদেশের যারা বাম ডান সাংবাদিক আমার এগেস্টে বলছে, ও সবার এগেস্টেই বলছে। তো দোষারোপের রাজনীতিটা করা দরকার নাকি যারা তারা গুলি করে চলে গেছে তারা দরকার? প্রথম প্রতিক্রিয়া হইলো এটা অমুক করছে, সেটা তমুক করছে, এগুলি কি?
মঞ্জু ভাই, এই এই জিনিসগুলো, এইটা তো আমি আমি সবসময় বলি যে এই ওসমান হাদির মৃত্যু আমাদের জন্য কি শিক্ষা দিল, আমাদের জন্য কি লেসন, আমরা আসলে এখান থেকে কি শিখলাম, এটা কেউ আমরা করি না। আমরা দোষারোপের রাজনীতি করি। আমরা এখন ধরেন, আমি যেটা বলতে চাচ্ছিলাম আপনাকে, যে আমার ক্ষোভ প্রকাশেরও মানে রুচি হারিয়ে গেছে। কেন হারিয়ে গেছে আমি বলছি, কারণ আমরা শুধু চাই যে আমরা লড়াই করে বেঁচেছি, লড়াই করেই থাকবো ভাই। মানুষ এই যে সমুদ্রের পাশে যারা এই ঘূর্ণিঝড় প্রবণ এলাকায় থাকে, ওরা ওরা ওইটা প্রস্তুতি নিয়ে থাকে না। আমাদেরকে এত আশ্বাস দেওয়ার তো দরকার নাই। আমাদেরকে এত উৎসব মুখর রাজনীতি, উৎসব মুখর নির্বাচন, খুব চার স্তরের নিরাপত্তার গল্প শোনানোর কোনো প্রয়োজন নাই। আল্লাহর ওয়াস্তে আমি সরকারের কাছে অনুরোধ করবো, এগুলো এই বাগাড়ম্বর বাদ দেন। আপনারা জানাই দেন যে আমাদের পুলিশের কোনো মোরাল নাই, আমাদের আর্মির কোনো মোরাল নাই, ভেঙে গেছে। এখন আসেন আমরা সবাই মিলে মোরাল উদ্ধার করতে পারি কিনা, আদার দেন। দেখেন, একটা মানে আমাদের এখানে সংস্কার নির্বাচন নিয়ে আমরা অযথা বিতর্ক করেছি। বিএনপি জামাতের এই বিতর্কের বিরুদ্ধে আমি আপনার শোতে পর্যন্ত বলেছি, একটা রাষ্ট্র এরকম একটা বিপর্যস্ত অবস্থার মধ্যে আছে। শেখ হাসিনা একটা অপ্রতিষ্ঠিত মহিলা, উনি রাষ্ট্রটাকে কোথায় নিয়ে গেছে? হেলিকপ্টার থেকে গুলি করে। কোন কোন রাষ্ট্রে শুনেছেন হেলিকপ্টার থেকে গুলি করে নাগরিককে মারতে? এটা কি যুদ্ধ? এটাকে আপনি যুদ্ধ করছেন আপনার নাগরিকদের বিরুদ্ধে? যিনি এই জায়গায় ফেলেছেন, উনি তো আরো জঘন্য কাজ করবেন। উনাকে তো আমরা বলার চেষ্টা করেছি, যে আওয়ামী লীগকে আমি এটা বোঝানোর চেষ্টা করেছি যে ভাই, শেখ হাসিনাকে আপনারা সামলায়া আপনারা একটা রিকনসিলিয়েশন প্রসেসের মধ্যে ঢুকেন। এই যে আপনারা একটা হাদিকে মারলেন না, আপনারা আরো একটা চিরস্থায়ী, আপনি এরকম 1000টা হাদিকে মারলে, বাংলাদেশ তো 18 কোটি মানুষের দেশ। বাংলাদেশের বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষকে হত্যা করে পাকিস্তানিরা কি ভাই পারছে আমাদের আমাদের স্বাধীনতার আশা দমাইতে পারছে? এরশাদ পারছে? কেউ তো পারে নাই। তো এই জিনিসগুলো আর কত টেস্ট করবেন আপনারা? এই যে ওসমান হাদিকে মারছেন, আপনি বিশ্বাস করবেন না যে কি পরিমাণ আওয়ামী ঘৃণা আরো মানুষের মধ্যে উৎপাদিত হবে। এবং সেই এই ঘৃণার রাজনীতি তো নতুন করে আবার একটা মানে চক্রাকারে তৈরি হবে। এটা তো শেষ হবে না। এবং এইটা যুগ যুগ ধরে যদি আপনারা চলমান রাখতে চান, এবং এটা দিয়ে যদি মনে করেন যে বাংলাদেশ একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তে যাবে, এটা তো যাবে না কখনো। মঞ্জু ভাই, এবং এই ভুলটা, জি না মঞ্জু ভাই, আপনি বলেন। শেষ করলে আমি আবার মানে না আপনি যেখান থেকে শুরু করেছেন সেটা সেটা নিয়ে আমরা আরেকটু আলোচনা করি। আপাতত আপনি যদি সরকারের জায়গা থেকে, বা আপনি শেষ করেন মঞ্জু ভাই, আমার আসলে আপনাকে মানে আমি আমি বলছি, এটা এমন একটা সরকার যাদের ন্যূনতম জ্ঞানবোধ নাই। যে আচ্ছা বলেন, একটা উপদেষ্টা এখন পর্যন্ত রিজাইন করেছে? এতগুলো ঘটনা ঘটেছে একটার পর একটা। গতকালকে একটা আমাদের জুলাই অভ্যুত্থানের আমাদের একজন নারী কর্মী, এনসিপির একজন নারী কর্মী মারা গেছেন। বলা হচ্ছে সে আত্মহত্যা করেছে, কেউ বলছে তাকে হত্যা করা হয়েছে। শি ওয়াজ অলসো মানে রিস্ক, সেও কিন্তু একটা থ্রেটেনিং এর মধ্যে ছিল। ঠিক আছে, আমি যেটা বলতে চাচ্ছি, সরকারের এই জায়গাটায় একদম আত্মোপলব্ধি করে এই ঘটনার পরে এই ঘটনার পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার আমি মনে করি পদত্যাগ করা উচিত, মানুষের প্রতি সম্মান দেখিয়ে। আমি তো নাম্বার ওয়ান। মঞ্জু ভাই, এটা নিয়ে আপনি একটু বলবেন। আপনি যেহেতু সরকারের ভিতরে খোঁজ খবর রাখেন, সরকার আপনার সাথে আসলে অনেক বিষয় নিয়ে কথা বলে। অনেকে এই কথাও বলে যে আপনি আসলে সরকার যেভাবে পরিচালিত হয় সেই পরিচালন প্রক্রিয়ার মধ্যেও থাকেন। আমি এটা আমি আপনাকে অনেক সেকেন্ড অনেক প্রশ্ন, অনেক এটা 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 সেকেন্ড প্রশ্ন আমি একটু ডক্টর শান্তকে শুনে আসি। সেটা হচ্ছে কি, আসলে স্বরাষ্ট্র উপদেষ্টা ছাড়াও এখানে যেহেতু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে একজন বিশেষ সহকারী আছেন, আইজি আছেন, তারাও কি মানে মানে এটা কি একটা অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট, টু মেনি কুকস ইন ইন দ্য কিচেন কিনা, সেইটাও আপনি আমাদের যদি একটু বলেন। আমরা একটু ডক্টর সায়ন্তকে শুনে আসি। ডক্টর সায়ন্ত, আমার আসলে কোনো কিছু প্রশ্ন করার নাই, আপনি একটু যদি বলেন যে মানে অ্যাক্সিডেন্ট হইতে পারে, পৃথিবীর অনেক উন্নত দেশেও আসলে পলিটিশিয়ানদেরকে আমরা মানে বিভিন্ন ধরনের ঝুঁকি, নিরাপত্তার অভাব এগুলি আমরা দেখছি, কিন্তু প্রকাশ্য দিবালোকে এই ঘটনা ঘটায় আজকে এইটার গত শুক্রবার বাংলাদেশ সময় 2টার এদিক ওদিক এই ঘটনা ঘটছে। তারপরে আজকে এটা বৃহস্পতিবার বাংলাদেশ সময় এখন রাত 10টা 13 বাজে, মানে 10টা 13 বাজে, রাইট? তো ওই সময় পর্যন্ত ওকে মানে পুলিশ বাহিনী ওকে ধরতে পারবে না। মানে ওর বাবা মাকে ধরবে, অমুকের এইটাকে ধরবে, তমুকের এটাকে ধরবে, একে দোষ দিবে, তাকে দোষ দিবে। এটা কিরকমের মধ্যে পড়লাম শান্ত ভাই, আপনি যদি আমাদের একটু বলেন। আপনার প্রথমেই আমি শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাকে শহীদি মৃত্যু হিসেবে কবুল করুন। এবং
যারা এইভাবে কাউকে হত্যা করে, কোনো বিপ্লবীকে হত্যা করে, তারা মনে করে যে বিপ্লবকে তারা থামাতে পারছে। কিন্তু মঞ্জু ভাই আগেও বলেছেন, 71-এ পারেনি, 90-এ পারেনি, 24-এ পারেনি। এখন কতজন বিপ্লবী, কতজন হাদিকে তারা মারবে? মেরে প্রতিটা বিপ্লবীর মৃত্যু এক একটা নতুন স্ফুলিঙ্গ তৈরি করে বিপ্লবের মাঠে। সুতরাং এই মৃত্যু হাদি শহীদের মর্যাদা পেয়েছে, এবং আমাদের বিপ্লবের কোনো ক্ষতি হবে না, বরং বিপ্লব আরো বেগবান হবে। হাদির যেই চাওয়া ছিল বাংলাদেশ পন্থী অবস্থান নেয়া, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়া, বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে অবস্থান নেওয়া, জনকল্যাণের পক্ষে অবস্থান নেওয়া, এবং ওর সবকিছু, ওর বলার ধরনটা একটু অন্যরকম ছিল। আমি সবসময় বলতাম একটু খ্যাপাটে ছেলে। তার কিন্তু তার বুকে এবং মুখে অভিন্ন সুর ছিল। আমাদের ট্রেডিশনাল পলিটিশিয়ানদের মতো তরুণ থেকে বর্ষিয়ান পলিটিশিয়ান বেশিরভাগের যেরকম বুকে এবং মুখে কৌশলের রাজনীতি, হাদি সেই কৌশলের আশ্রয় নেয়নি। বুকে যা বিশ্বাস করত, মুখে তাই বলতো, তাই করত। সেই ছেলেটাকে এইভাবে মারার পরে সে খুনিদের ধরা গেল না এতদিনে, এবং শোনা যাচ্ছে পালিয়ে গেছে। এবং আমি সাধারণ অর্থে, আমি খুব সাধারণ চিন্তার মানুষ, সাধারণ চিন্তায় যেটুকু বুঝি, সরকারের পরিচালনা, বাহিনীর পরিচালনা অত খুব ভালো বুঝি না আমি, কিন্তু এটুকু বুঝি যে কোনো না কোনো বাহিনীর কোনো না কোনো অংশ জড়িত না হলে এইভাবে খুনি দেশ ছেড়ে বর্ডার ক্রস করে যেতে পারে না। আমাদের বর্ডার যত অরক্ষিতই হোক, এইরকম একটা আলোচিত হত্যার উদ্দেশ্যে গুলির পরে বর্ডার ক্রস করে নির্বিঘ্নে চলে যাবে, সেটা আমাদের কোনো অংশের সহযোগিতা নাই, এটা বিশ্বাস করতে আমি রাজি নই। এখানে এক একজন এক এক রাজনৈতিক উদ্দেশ্যে সরকারের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হবে বলে কৌশলী হতে পারে, আবার সরকার মনে করতে পারে উস্কে দিচ্ছি। কিন্তু আমি যা বিশ্বাস করি, যা মনে করি, সেটুকু বললাম। এটা হচ্ছে এই পালিয়ে যাওয়ার ঘটনা। তার একটু পেছনে গেলে দেখবেন খালেদ ভাই, এই ঘটনা তো অভাবনীয় ছিল না। হাদিকে তো 30টার বেশি মোবাইল কল থেকে দেশে বিদেশ থেকে হত্যার হুমকি দিয়েছে, তার মা বোনকে, স্ত্রীকে ধর্ষণের হুমকি দিয়েছে। এটা তো একেবারেই সবাই, সে এই কমপ্লেনটা সরকারের ঊর্ধ্বতন মহলে জানিয়েছিল। তো তার থেকে বড় হলো, আওয়ামী লীগের 16 বছর ধরে যে অবৈধ অস্ত্রের ঝনঝনানি বিভিন্ন জায়গায় দেখেছি। আপনি সাংবাদিক হিসেবে নিশ্চয়ই মনে থাকবে যে দেশের এমন কোন জেলা উপজেলা পাবেন না যেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা নিজেদের বিরুদ্ধে অস্ত্র উঁচিয়ে গোলাগুলি করেনি। তার ভিডিও, ছবি সব পাবেন। তাদের সেই অস্ত্রগুলি কোথায় গেছে? নিশ্চয়ই দেশের না, বাইরে কিন্তু অবৈধভাবে ডক্টর পালিয়ে সাহিত্য, অস্ত্র নিয়ে যেতে পারেনি। ডক্টর সাহিত্য, আমি জানি না, মানে আমার কাছে কিন্তু সবসময় মনে হয় যে আওয়ামী লীগের যে অস্ত্রের রাজনীতি, সেটা কোনো আদর্শের রাজনীতি না। তারা কোনো আদর্শের রাজনীতি দিয়ে প্রভাবিত হয় না। তারা হচ্ছে আসলে, আমি তাদের কোনো দল মত আদর্শের লোকও বলতে চাই না। তারা হচ্ছে শুটার, তারা হচ্ছে কিলার। এই শুটার এবং কিলারদের ভাড়া করা, এখন আমি শুনতেছি যার বিরুদ্ধে অভিযোগ, তাকে আবার এই সরকারের সময় জামিন করা হয়েছে। মানে জামিন হয় নাই, মানে সাংবাদিকদের জামিন হয় নাই হচ্ছে সহযোগী বইলা খ্যাত সুশীলদের, আর জামিন হয়ে গেছে এরকম শুটারের। হ্যাঁ, মানে হয়েছে তো, এখন তাই তো দেখতে এখন পাচ্ছি। এটা এখন এটা আপনি আর আওয়ামী আর লীগের দোষ দুইটা দিতে পারেন, উপাদান, এখন এটা আর আওয়ামী লীগের দোষ দিতে পারেন, না কিন্তু না এটা কি না, আওয়ামী লীগের দোষ? আওয়ামী লীগের দোষ, না না না, আওয়ামী লীগের দোষ না। আপনি আমাকে কথাটা আর এক জি মিনিট শেষ জি করতে জি, দিলে প্লিজ শেষ করেন, বুঝবেন জি যে প্লিজ আমি শেষ করেন, গোলটা কোথায় জি নিতে চাই। জি জি প্লিজ। তাহলে সেই আওয়ামী লীগের অবৈধ অস্ত্র আছে। হুম এই গণঅভ্যুত্থানের সময় বিভিন্ন থানা লুট হয়েছে। হুম সেই থানা থেকে পুলিশ হেডকোয়ার্টার বলেছে 5,700-র উপরে অস্ত্র লুট হয়েছে। সেগুলোর রিকভারির চেষ্টা করেছে। হেডকোয়ার্টারের তথ্য মতে 1300 উপরে অস্ত্র হুম এখনো রিকভার হয় নাই, ফেরত আনা যায় নাই। তার মধ্যে এলএমজি আছে, এসএমজি, মেশিন গান, রাইফেল, বিভিন্ন রকমের আগ্নেয়াস্ত্র আছে। এই অভিযোগও আছে যে 5,000-এর উপরে অস্ত্র জমা পড়েছে, সেখানেও লুট হয়েছে সচল ভালো অস্ত্র, জমা দেওয়ার সময় অচল অস্ত্র জমা দেওয়ার ঘটনা, এরকম অভিযোগও শুনছি। তাহলে সেই যে লুট হয়ে যাওয়া সেই অস্ত্রগুলো পেশাদার খুনিদের হাতে হস্তান্তর হতে পারে। 3 নাম্বার হলে, এই যে অবৈধ অস্ত্রগুলো চালানোর জন্য পেশাদার খুনি দরকার, যে এইরকম শুটার, যে এইভাবে শুট করে এক গুলিতে মেরে ফেলতে পারে, সেই শুটার দরকার। তাহলে সেই শুটাররা আপনার জেল থেকে
পালিয়ে গেল যারা, যে খুনি অপরাধী গোষ্ঠী, তাদেরকে আবার জেলে ব্যাক করানো গেল না, এই সরকার পারলো না। সন্ত্রাসী অপরাধী যারা জেলে ছিল তাদেরকে এই শুটারের মতোই তাদেরকে জামিন দেয়া হলো এইভাবে। তাহলে আপনার অবৈধ অস্ত্র আছে, দীর্ঘদিন ধরে কামাই করা অবৈধ টাকা আছে, পেশাদার খুনিও আছে। তাদের ধরবার জন্য আমরা কোনো অভিযান দেখলাম না। হাদির হত্যাকাণ্ডের পরে বা হত্যার উদ্দেশ্যে গুলির পরে এখন একটা অভিযান শুরু হয়েছে। কেন এই সরকারের যারা বসে আছে তারা কি এতটা বিকলাঙ্গ মস্তিষ্ক নিয়ে ঘোরেন, রাষ্ট্র চালান, যে তাদের মাথায় এটা আসে না যে আমি একটা নির্বাচন করব যেখানে পতিত আওয়ামী লীগ, তাদের হাতে টাকা আছে, অস্ত্র আছে, বিদেশে বসে তাদের সাইকোপ্যাথ নেত্রী অডিও মেসেজ দিচ্ছেন যে করে দেখাও, সেইখানে তারা যে এরকম করতে পারে, একদিকে আওয়ামী লীগ, একদিকে তাদের পোষ্য পেশাদার খুনি, অথবা তারা রাষ্ট্রটাকে ডিস্টেবিলাইজ করতে চায় এবং যে কোনো দুর্ঘটনা যে কোনো সময় ঘটবে, এটা কি এই সরকারের কারো মাথায় ছিল না? এত বোকা মনে করেন? তাহলে তারা করলো না কেন? সক্ষমতার অভাব, চিন্তা শক্তির অভাব, নাকি সদিচ্ছার অভাব? চেয়ারে বসে আছেন, মৌজ মাস্তি করছেন, কিন্তু জনগণ তাদের নিরাপত্তা দিচ্ছেন না। মাঝে মাঝে বলে যে এই রাজনৈতিক নেতাদের প্রার্থীদের নিরাপত্তা দেবে। আপনি কয়জনকে নিরাপত্তা দিবেন? কয়জনকে গানম্যান দিবেন? যেখানে হাজার হাজার অস্ত্র, হাজার হাজার খুনি ঘুরছে, তাদের বিরুদ্ধে অভিযান নাই, পাকড়াও করার ব্যবস্থা নাই, আর আপনি জনে জনে গানম্যান দিয়া তাদেরকে জনসম্পৃক্ততা থেকে দূরে রাখবেন? সেটা কি রাজনীতি? তাহলে এদের দায় নিতে হবে। আর আগেই বলেছি, এই গুলি করার পরে সে পালিয়ে যাওয়া, আবারও আমি উচ্চারণ করি, এজেন্সির সহযোগিতা ছাড়া এইভাবে কোনো খুনি আমার দেশ থেকে যদি বর্ডার ক্রস করে চলে যেতে পারে, তাহলে এই দেশ রাখার দরকার নাই। এই দেশ পাকিস্তানের হাতে দিয়ে দেন, নাহলে ভারতের হাতে দিয়ে দেন, তারপর আমরা অন্য রাষ্ট্রের প্রজা হয়ে থাকি। আমি তো স্বাধীন সার্বভৌম দেশের নাগরিক, আমি তো এই দেশে বুক ফুলিয়ে চলতে চাই, আমি তো এই দেশে নিরাপত্তা নিয়ে চলতে চাই, আমি এদেরকে বাক স্বাধীনতা বলতে চাই, সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বলতে চাই। আমার বাক স্বাধীনতা কেড়ে নেওয়ার জন্য আপনি এত সিদ্ধহস্ত, আপনি নানান ইউটিউবারের কথায় আপনি ইনফ্লুয়েন্সড হয়ে যাবেন, এরে ধরবেন ওরে ধরবেন, আর খুনি ধরতে পারবেন না আপনি, তারপর বড় বড় কথা বলবেন। আজকে হাদির যে হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডে ওই খুনিদের দায় যতটুকু, তার থেকে অনেক বেশি দায় এই সরকারের। এখন শান্ত একজন ভাই, হাদি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে বাকি হাদিরা যারা এখন আছে তাদের তো বাঁচতে হবে, তাদের থ্রেট করার জন্যই তো এই গুলি। না মানে বাকি হাদি মানে ডক্টর শান্ত, আমি যেটা যে জায়গায় বলতে চাই সেটা হচ্ছে যে কারা হাদি না আসলে। এখন তো একটা সময়ের মধ্যে তো হ্যাঁ সবাই মানে এটা তো আপনি নিরাপত্তার জায়গা থেকেও বিপ্লবের জায়গা থেকেও কেউ হয়তো হাদির মতো সুন্দর করে বলতে পারে, কেউ হয়তো বলতে পারে না, কেউ হয়তো অত উচ্চকিত কণ্ঠে বলে, কেউ হয়তো উচ্চকিত কণ্ঠে বলে না। যারা মানে আমি জানি না মানে মঞ্জু ভাই ইন্টারাপ্ট করতে চাইতেছিলেন বা মঞ্জু ভাই কথা বলতে চাইতেছিলেন, সায়ন্তর কথা শেষ হলে আমরা একটু মঞ্জু ভাইয়ের কাছে যাই। মঞ্জু ভাই দেখেন, আপনারা সরকারের সংস্কারের কথা বলতে গিয়ে সরকার বিএনপি আপনারা জামাত এই 11 মাস 14 মাস 15 মাস ধরে সরকারের বিভিন্ন বড় বড় লোকজনের সাথে বসে বসে সংস্কার টস্কারের কথা বলেন, যে কথা আসলে আপনিই তুলছিলেন। কিন্তু মানে আমি কয়েকদিন আগে বাংলাদেশে ঘুরে গেছি, আপনার সঙ্গে আমার কয়েকবার দেখা হয়েছে। সাধারণ মানুষের মধ্যে যে নিরাপত্তা বোধের অভাব, এইটা তো হাদি আজকে গুলি খাইয়া মইরা চোখে আঙ্গুল দিয়ে প্রমাণ করার আগেও এটা ছিল। তো সরকার কি করছে এটা করার জন্য? মানে সরকারের লক্ষ্যটা কি আসলে, কি করতে চায়? মানে নির্বাচন হবে, সংস্কার হবে, সংবিধান ঠিক হয়ে যাবে, আমরা সবাই ভালো হয়ে যাব, পৃথিবীর সবচেয়ে ভালো ইলেকশন হবে, মানে আসলে করতে চাই কি? মানে আপনি আমাদের একটু যদি বুঝায় বলেন যে সরকার আসলে কি করতে চায়। সায়ন্ত আরো একটু বাইরে গিয়ে বলছে যে এরকম না পারলে ছাইরা দেন, আমরা আমাদের মতো করে দেখি, সেটা আপনি বলছেন। সায়ন্ত বলছে দেশি দরকার নাই তেলে। না না খালেদ ভাই, আমি শান্ত ভাইয়ের ওই কথার সাথে একটু দ্বিমত করি। প্রথম কথা হচ্ছে যে এই যে ছেড়ে দেন আমরা আবার হয়ে যাই, এটা কোনো সমাধান না। আমাদেরকে মাথা ঠান্ডা করে এত বড় একটা ঘটনার পরে আমাদেরকে ভাবতে হবে। আমি কিন্তু বারবার বলছিলাম যে এরকম একটা পরিস্থিতি আসতেছে সামনে, এর চাইতে ভয়ানক পরিস্থিতি আসতেছে। আপনি দেখেন, এই ঘটনার পর পুলিশের উপরে মানুষের আর বিন্দুমাত্র আস্থা থাকবে না, সেনাবাহিনীর উপর মানুষের আর বিন্দুমাত্র আস্থা থাকবে না, সরকারের কোনো দৃঢ় উচ্চারণের প্রতি মানুষের কোনো আস্থা থাকবে না। এখন এই আস্থা থাকবে না বলে আমরা কালকে তাইলে যদি বলে যে এই সরকার নাই, বাদ দাও, আরেকটা সরকার বসাও, তো সে যে সরকার বসাবো সেই সরকারের উপর থাকবে কিনা? তাহলে জটিল, আমাদেরকে ভাবতে হবে যে এখানে ফেলিউরটা কোথায়।
দেখেন, আমাদের সর্বপ্রথম যে জিনিসটা আমরা বারবার বলছিলাম সরকারকে, সরকারের এই জায়গাটায় মানে বিশ্বাস করেন, আমার কাছে মনে হয় যেন এই সরকারের মানে অ্যাপারেন্টলি লোকগুলাকে দেখলে তো শ্রদ্ধা করি, ভালোবাসি, পছন্দ করি, কিন্তু আমার কাছে মনে হয় হয় ওনারা খুবই ধুরন্ধর খারাপ লোক যেটা আমরা ধরতে পারতেছি না, অথবা আরেকটা হতে পারে যে ওনারা একেবারেই অথর্ব, অযোগ্য লোক। দেখেন, বারবার বলা হচ্ছে এই রকম পরিস্থিতিতে রাষ্ট্রকে টিকিয়ে রাখতে হলে প্রয়োজন হয় জাতীয় ঐক্যের। আমাদের ছাত্রদের ঐক্য নষ্ট করেছে এই সরকার, আমাদের রাজনৈতিক দলগুলোর ঐক্য নষ্ট করেছে এই সরকার। দেখেন, আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ ছিলাম বলে আমরা পালিয়ে টালিয়ে বিভিন্ন জায়গায় আশ্রয় পেয়েছি। আওয়ামী লীগ আমাদেরকে গুম করতে চেয়েছে, খুন করতে চেয়েছে, কিন্তু মানুষ আমাদেরকে আশ্রয় দিয়েছে। তো তার মানে আমরা এই যে আপনি কিন্তু আপনারা বলেন দোষারোপের রাজনীতি করে এত শত বিভক্ত কেন হইলেন? মানে আপনারা না, তো এইটাই পারলে তো আমি আপনি তো পারলে আওয়ামী লীগের থেকে আপনার বেশি বড় শত্রু হচ্ছে বিএনপি। আপনাদের কথা শুনে যেটা মনে হয়, খালেদ বিএনপির কথা ভাই, শুনে খালেদ যেটা ভাই, মনে হয় যে এনসিপির চেয়ে বড় শত্রু বিএনপির আর কারো নাই। আর খালেদ ভাই, দর্শকের কি এটাই মনে তো হয়, এটাই মাঝখানে জামাতে ইসলামী আরেকটা জায়গা থেকে আসে, আর দর্শকের কি মনে হয় আমি একটু খালি পয়রা শোনাই, তাহলে আপনি বুঝবেন। পারভেজ মোশাররফ ওনার নাম, উনি পারভেজ মোশাররফ সাহেব এটা আমাকে এই মেসেজ দিয়ে ভাষায় ফেলতেছেন। আওয়ামী লীগের দালাল মহিউদ্দিন, শেখ হাসিনা আর সালমান এফ রহমানের জন্য এখনো মন কান্দে, আর অন্তরে ভারত, বুকে লালন করে শাহবাগীদের আচরণ, সাথে ধর্মবিদ্বেষী। মঞ্জু ভাই, আপনি প্লিজ কন্টিনিউ করেন, আমার আর কিছু বলার নাই। মানে না না, মানে আমি দিজ আর দি এই পিপল। জিনিসগুলো খালেদ ভাই, এই সমস্ত বিষয় নিয়ে আমি প্রচুর কথা বলেছি। আপনি আপনি তো এরকম গালি খেয়েছেন, আমি আরো ভয়ানক গালিও খেয়েছি। যাই হোক, সেটা নিয়ে গালি, ভালো কাজ কাজ করতে গেলে গালি খাবেন। খালেদ ভাই, এটা নিয়ে মন খারাপ করবেন না, না। আচ্ছা, আমি দোষারোপের মানে রাজনীতিতে জায়গায় আসতে চাইছিলাম, যে মানে সমালোচনা দোষারোপের রাজনীতি এবং বিভক্তির রাজনীতিটা, এইটাতে আসতে চাইছিলাম। আমি কিন্তু হ্যাঁ, মঞ্জু ভাই আপনাকে বিভক্তির দেখছি, কেন আপনাকে বলি, আপনি কিন্তু প্রকাশ্যে অনেক চেষ্টা করছেন, প্রকাশ্যেই চেষ্টা করছেন যে সবার মধ্যে থেকে একসাথে হওয়ার জন্য, এবং এই জন্য মনে বড় বড় ভাই, আমি গালিগুলি খাইছেন। আমি 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 জি, হাসির সেইটার পাত্র কারণটা একটু হয়েছি। বলেন। আমি হাসির পাত্র হয়েছি। আমি যখন বলছি যে আপনারা তো এখন ক্ষমতার জন্য জামাত বিএনপি একে অপরের ছুরি নিয়ে লাগছেন, অথচ আপনারা 15 বছর ঐক্যবদ্ধ ছিলেন, ঠিক আছে? ওনারা যদি আজকে ঐক্যবদ্ধ থাকতেন, এবং আমি ওনাদেরকে এটাও প্রস্তাব দিয়েছি যে আপনারা একটা নির্বাচনের ফর্মুলা বের করেন, যে কিছু সিটে আপনারা ঐক্যবদ্ধ থাকেন, আমরা আপনাদের বিরুদ্ধে, যারা নতুন রাজনীতি করছি, পুরানো রাজনীতির বিরুদ্ধে আমরা আপনাদের সাথে কম্পিট করব। এই সমস্ত কথা আমি বলেছি, কিন্তু সবাই হাসাহাসি করেছে। এখন দেখেন, আমি আপনাকে বলি, কালকের পর থেকে ঢাকার রাষ্ট্রের পরিস্থিতি আপনি কিন্তু ভিন্ন দেখবেন। আমি আপনাকে বলছি, কারণ এই উসমান হাদির ঘটনার পরম্পরা, যেটা ডাক্তার সায়ন্ত একটু করে বলেছেন, যে শুরু থেকে দেখেন বারবার বলা হচ্ছে শেখ হাসিনা হুমকি দিচ্ছে, আওয়ামী লীগ হুমকি দিচ্ছে, পাবলিকলি হুমকি দেয়া হচ্ছে যে মাইরা ফেলবো, কাইটা ফেলবো। শেখ হাসিনা বলতেছে কইরা দেখাও, তারা বলতেছে 50 জনের লিস্ট করা হয়েছে, কেউ বলতেছে 80 জনের লিস্ট করা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, আপনি কি বলতেছেন? আপনি বলতেছেন আমাদের পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা আছে, আমরা উৎসবমুখর নির্বাচন করব, ইত্যাদি ইত্যাদি। তারপরে কি করতেছেন? যাদের উপর কিন্তু থ্রেট মঞ্জু ভাই, আসতেছে, আপনি কি করতেছেন? প্রথম বলতেছেন যে কাজটা বিএনপি করছে, ঘটনা ঘটার 15 মিনিটের মধ্যে। আপনি তো জানেন আমি এটা নিয়ে প্রতিবাদ করেছি। আপনি তো জানেন আমি বলেছি যে কয়েকদিন আগে ফুয়াদকে যারা বরিশালে ভুয়া ভুয়া বলেছে, আর তার 2 দিন পরে যারা ঢাকা মেডিকেল কলেজে মির্জা আব্বাসকে ভুয়া ভুয়া বলেছে, আপনারা কাকে সমর্থন করেন? দেখেন, এই যে নির্বাচনী রাজনীতি যেটা শুরু হয়েছে, যে একজন আরেকজনকে চাঁদাবাজ, একজন আরেকজনকে নব্য ফেসিবাদ, একজন আরেকজনকে রাজাকার, একজন আরেকজনকে আলবদর, ভাই এগুলো তো আপনারা জানেন। জামাত রাজাকার, জামাত আলবদর, এটা কি বিএনপি জানে না? আর বিএনপি যে একটা অসংগঠিত দল, বিএনপির মধ্যে যে সরকারি দলের বিশৃঙ্খলা আছে, চাঁদাবাজির ব্যাপার আছে, এটা কি জামাত জানে না? তাহলে আপনারা এই পুরানো রাজনীতির কাসুন্দিটা নতুন রাজনীতিতে এসে, যখন দেশ এরকম ঝুঁকিপূর্ণ অবস্থায়, যেখানে খুনিরা পালিয়ে গেছে, পার্শ্ববর্তী রাষ্ট্রে আশ্রয় নিয়েছে, সেখান থেকে রীতিমতো টেলিগ্রাম মেসেজ আমরা পাচ্ছি, সেখান থেকে রীতিমতো আমরা বুঝতে পারছি যে পুলিশের মধ্যে এজেন্সিগুলো কাজ করতেছে না, গোয়েন্দা সংস্থাগুলো মানে অচল হয়ে আছে। এগুলো দেখার পরও আমাদের রাজনৈতিক দলগুলোর বিরোধ কমাতে পারি নাই রে ভাই। সেই জন্য বলছি, এখন আমরা তো ওই যে দোষারোপের রাজনীতি আবার চলে আসতেছে। আমি দোষারোপের রাজনীতি আর করতে চাই না, আমি চাই যে উপলব্ধির রাজনীতি করতে। আল্লাহর ওয়াস্তে উপলব্ধিতে আনেন। ওকে, এই ওসমান জায়গাটাতে হাদির মৃত্যুর পরে, ওসমান হাদির মৃত্যু, আমি আপনাকে বলি, জি, যেমনি ভাবে আবু সাইদের মৃত্যু আমাদের তরুণ সমাজকে জাগিয়ে তুলেছিল, সেই দৃশ্যটা, সেই গুলিটা, এখন দেখেন প্রতিদিন আপনি দেখবেন রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে লোকেরা ওসমান হাদির বক্তব্যগুলো শুনতেছে। ওসমান হাদি এখন জাতির বিবেক কণ্ঠস্বর হয়ে গেছে। অথচ ওসমান হাদি কিন্তু, আপনি আপনি জানেন, অনেকে সমালোচনা করছে যে ওসমান হাদি কিন্তু আমরা আগে চিনতাম না। হ্যাঁ, আমি নিজে ওসমান হাদির সাথে
ক্লোজলি পরিচিত হয়েছি মাহমুদুর রহমান যেদিন দেশে ফিরেছেন। তারপর আমি তার খোঁজ নিয়েছি, আমি দেখেছি এই ছেলেটা মানে শুরু থেকে প্রতিবাদী। সে আপনার আলেম ওলামাদের উপর যখন অত্যাচার হয়েছিল সেদিন সে আহত হয়েছিল। যারা এখন বলে যে এদেরকে আমরা আগে চিনতাম না, এটা ভাই আপনার ব্যর্থতা। আপনি না না, সবাইকে আগে থেকে চিনবেন চিনতে কিভাবে? হবে কেন? মানে একটা মানুষের আগে থেকে চিনতে হবে কেন? মানে না না, কিছু হইলে এই যে এই জনপ্রিয় কোশ্চেন 10 বছর আগে কি করতেন, 5 বছর আগে কি করতেন, খালেদ মানে এগুলি কি খালেদ কোনো কোশ্চেন হইলো? খালেদ জি। খালেদ ভাই, আপনাকে যদি এখন কেউ বলে ভাই আপনি তো আমেরিকায় বসে আরামে থাকেন, ঠিক আছে, বলে তো, তো আপনি আপনি বাংলাদেশে ফাইট করছেন, এটা যারা জানবে না, এটা তো তার বলে তো। তার ব্যর্থতা, এটা তো তার কোনো ইয়া না। আমরা তো ভাই এক একজন এক এক সময়ে ফাইট করছি, এক একজন এক এক সময়ে পরিস্থিতির শিকার হই, এতে তো কোনো সন্দেহ নাই। আমি আপনি আমি আসম আমি আব্দুর আমি রব, আমি মঞ্জু আমি ভাই আপনাকে আপনার আমি বলি, একটু মঞ্জু ভাই আপনার আমি একটু থামাই। আমি একটু এই বিভাজনের রাজনীতির দায়টা নিয়ে, আপনি বলতেছিলেন যে আপনি রিকনসিলিয়েশনের জায়গা থেকে বা এই বিভাজন যেন না হয় সেটা থেকে অনেক কথা বলছেন। সায়ন্ত, আপনার পর্যবেক্ষণ কি আপনাদেরকে একটু বলবেন যে এই বিভাজনটা আসলে শুরু থেকে কেন হইলো? আমি আপনাকে টাইমলাইনটা বলি যে আসলে এই বিভাজনটা বিএনপি বনাম জামাত থেকে, পরে বিএনপি বনাম ছাত্র, পরে আবার জামায়াতের সাথে ছাত্রদের দলটার একটা অংশ, বিশেষ করে মাহফুজ সাহেবের একটা মানে সাবেক উপদেষ্টা যেটা ছিলেন সেটা, এটা আসলে কার কি লাভ তৈরি করলো? এবং এনসিপি পরে দলটা গঠিত হওয়ার পরে এই জিনিসটা তো শেষ হয়ে যাওয়া উচিত ছিল, যেটা একটা আরেকটা রাজনৈতিক দল, কিন্তু এটা শেষ হয়ে যায় না। এইটা কেন এরকমটা হইলো কেন, মানে আপনি একটু বলবেন? কারণ এটা আওয়ামী লীগের লোকেরা এটা পেইড আপ ক্লিন মানে কিলিং করাক বা অন্য রাষ্ট্রের কেউ এটা করাক, এইটা তো শিওর যে তারা এটা সহজে করতে পারতেছে, কারণ আমাদের মধ্যে সাংঘাতিক রকমের বিভাজন, এবং সেই বিভাজনটা এমন যে ওই আগেই ভালো ছিলাম টাইপের বিভাজন। এইটা কেন? এটা মানে এইটা আপনি কি আসলে বিশ্লেষণ করেন, কি আপনি দেখেন? আমি আসলে আমি আপনাদের মনে আমার করাই দেই, আমি জীবনে কোনোদিন দেখি নাই আপনাকে এতখানি উত্তেজিত হতে। আওয়ামী লীগের আমলে আপনি ঝুঁকি নিয়ে টকশো করে গেছেন, কারণ মানে আমি তো মানে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে থাকতো আপনি পাশে বৈশা মানুষ নাম দিছে যে আপনার টকশোতে টাকা যাবে না, বা শুনছি এরকম, তারপর আপনি নিয়ে বসে গেছেন, আপনি বলে গেছেন। কিন্তু এখন আইসা যে আপনি আরেকটা দলের নেতার সঙ্গে এইরকম ভাবে যুদ্ধ লাগতে হইতেছে আপনার, এগুলি কি? আসলে তখন ভালোই ভালোই ত- ভালোই ধরছেন শান্ত, এটা ভালোই হ্যাঁ, ধরছেন। মানে এগুলি কি আমি জীবনে দেখি নাই। আসলে সায়ন্ত আসলে এখানে আসলে বৈশা আমরা উপলব্ধিটা আওয়ামী করি। লীগের লোকরে আমি বলি এটা একটু মানে আজকে শেয়ার করতে, আজকে প্রশ্ন করার মুডই নাই আমার। মানে এই যে 2019 সালের আগ পর্যন্ত তো মানে 2018 নির্বাচন আগ পর্যন্ত আমি নিয়মিত দেশে, তখন 2018 ইলেকশনের আগে বলা হইলো কারে কারে নাকি বলছে ডক্টর সায়ন্তরে নেওয়া যাবে না শোতে। এখন আমার তো যেটা নেওয়া যাবে না আমারে বলেন, আমি কানে আসলে তারই নেই, সায়ন্তরে নেই। সায়ন্ত আরাম করে ডিসেম্বরে এখানে বৈশা বৈশা মানে আওয়ামী লীগের সমালোচনা ওর যদ্দূর করা দরকার, ওর তো একটা ভাষা আছে ওইটা সে করতে থাকে। কিন্তু আমি তো দেখি নাই যে এরকম এটা ঝগড়া, মনে হয় যে একটা একটা মানে রিং এর মধ্যে আছে, এরকম কোনোদিন ওর করতে হয়েছে। ওই ওর মতো করে ওই কইছে যে ধরে লয়ে গেলে ধরে লয়ে যাবে, জেলে লয়ে গেলে জেলে যাবে। এখন হইছেটা কি আসলে সায়ন্ত, আমার একটু যদি বুঝায় বলেন। আসলে 24-এর গণ অভ্যুত্থান যেটা, এই গণ অভ্যুত্থানটা একটা বৈষম্য বিরোধী, মানে চাকরির কোটাকে কেন্দ্র করে এসে শেখ হাসিনার বক্তব্যের কারণে হঠাৎ করে স্ফুলিঙ্গ তৈরি হয়ে একটা অভ্যুত্থান হয়ে গেছে এবং আমরা জয় পেয়ে গেছি। এটা রাজনৈতিক সংস্কারের অভ্যুত্থান মাথার মধ্যে ঢুকে নাই তখন। আমরা অভ্যুত্থানে জিতেছি, নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, কিন্তু আমাদের মনে মগজে সে আগের রাজনীতি রয়ে গেছে সব দলগুলোর মধ্যে যে কোনো উপায়ে ক্ষমতা ভোগ করতে হবে এই আকাঙ্ক্ষা কাজ করছে আগের মতোই, সেটা জামায়াত হোক বিএনপি হোক, ছোট বড় বেশিরভাগ দলের মধ্যে। তাহলে প্রতিযোগিতাটা যখন হয় যে যে কোনো উপায়ে রাষ্ট্রীয় ক্ষমতা ভোগ করতে হবে এবং আমি এমপি হওয়া, মন্ত্রী হওয়া বা ক্ষমতার কাছাকাছি থাকা মানে এই দেশে আমি হেডমলা একজন হয়ে যাব, এটা আমি দেখাতে চাই। ভেতর থেকে তো এই এই আকাঙ্ক্ষাটা মরে নাই, যে কারণে পরবর্তীতে সে কে কাকে কিভাবে ঘায়েল করবে। এবং এই বিভাজনের রাজনীতিতে দেখেন, আমি বিএনপি সমর্থক, সেজন্য মনে করতে পারে অনেকে যে আমি জামাতকেই দায়ী বেশি করি। বড় দল তো দুইটা এখন, আওয়ামী লীগ বিতাড়িত হওয়ার পরে বিএনপি এবং জামাত। 2024 সালের সেপ্টেম্বর মাসে জামাতের আমির প্রথম এই তেজগাঁয় একটা তাদের দলীয় কর্মীদের সমাবেশে প্রকাশ্যে বলল যে একটা দল নির্বাচন করে জিকির করে লাভ কি, বিজয়ী হয়ে কি করবেন, ভিক্ষুকের থালা থেকে হাট বাজার সবই তো দখল করে নিয়েছেন, চাঁদাবাজি করছেন, সব করছেন। এই অভিযোগটা প্রকাশ্যে বিএনপির বিরুদ্ধে, না, আপনি বিএনপির নাম বিএনপির উল্লেখ বিরুদ্ধে না বুঝলেন করে। কেমন এটা বিএনপির বিরুদ্ধে? আমি একটা বলি দল কইছে। বিএনপির একটা, আহারে,
দেশে রাজনৈতিক দল বলতে তখন এনসিপি রাজনৈতিক দল হয়নি, দল বলতে জামায়াত এবং বিএনপি। এবি পার্টি ছিল, জামাতকে এবি যেরকম পার্টি ছিল। এবি পার্টি ওই রেঞ্জের পার্টি না খালেদ ভাই, আপনি তর্ক করতে পারবেন, আমাকে প্রশ্ন করতে পারবেন, কিন্তু আমি স্পষ্ট আগেই বলছি, আমি সহজ সরল ভাবে বোঝার চেষ্টা করি। রাজাকার বললে, আলবদর বলে, মুক্তিযুদ্ধ বিরোধী বললে জামাতের নাম বলা লাগে না, জামাত ওইটা। আর বিএনপির মধ্যে চাঁদাবাজ আছে, এটা তো বিএনপি অস্বীকার করতে পারবে না, তাহলে এত লোককে বহিষ্কার করলো কেন? বিএনপির মধ্যে দখলদারিত্ব কায়েম করার লোক আছে, নেতা কর্মী আছে, এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নাই। তাহলে হাজার হাজার নেতা কর্মীকে কেন বহিষ্কার করেছিল? আছে বিএনপির মধ্যে, বড় দল, এর মধ্যে এরকম লোক আছে। এখন সেটাকে আপনি এতদিনের মিত্র, আপনি অন্যভাবেও বিএনপিকে সতর্ক করতে পারতেন, বলতে পারতেন যে নতুন বাংলাদেশে এটা আমরা চাই না, এই রাজনীতি আপনারা করলে আমরা আপনাদের সঙ্গে সমঝোতায় চলতে পারবো না। না ডক্টর সায়ন্ত, এই একটা কথা আপনার কাছে এত আপত্তিকর মনে হলো? আমার কাছে এত আপত্তিকর মনে হচ্ছে না। দলের নাম বলে নাই, কিছু বলে নাই, একটা দল বলছে। না না না, আমার কাছে ভালোই লাগতেছে এটা কথাটা। যে দল, কারণ পরে আরো যা কিছু বলা হয়েছে। আমি বলি, বিএনপি নির্বাচন চেয়েছে শুরু থেকে, অন্য কোন দল নির্বাচন চায়নি। একটা দল নির্বাচন করে জিকির করছে, জিকির করে লাভ হবে না, সব দখল করে নিয়েছে, চাঁদাবাজি, ভিক্ষুকের থালা থেকে হাট বাজার। সংস্কারটারে দেরি করলো, বিএনপি তো সংস্কারটারে দেরি করলো 12 মাস। হ্যাঁ, যা পরে মানছে তা আগে মানলে তো, যা পরে মানছে তা আগে। প্রথম কথা হলো এই অভিযোগটা নাম উল্লেখ না করে বিএনপির বিরুদ্ধে করা খুব জরুরি ছিল না, এটা বিভেদকে প্রথম সূত্রপাত ঘটালো। তারপরে রিপ্লাই দেখেন, বিএনপি মহাসচিব আবার জামায়াতের নাম উল্লেখ না করে তাদের এই যে ধর্মের অপব্যবহার, মুক্তিযুদ্ধের ভূমিকা, এটা নিয়ে আবার বক্তব্য দিল। হয়ে গেল না পাল্টাপাল্টি? নাম কিন্তু কেউই উল্লেখ করেনি, কিন্তু তারাও জানে কাকে গালি দিচ্ছে, আমরাও জানি, সরল মানুষ যারা, আমাদের অত পিএইচডি করার দরকার হয় না এটার জন্য। এই যে একে অপরের বক্তব্য, পাল্টা বক্তব্য চলতে থাকলো, এর পেছনে কারণ কি ছিল? কারণ ছিল হচ্ছে জামাতের উদ্দেশ্য বিএনপিকে এইভাবে কালিমা যুক্ত করে, একটা খুন হইলে বিএনপিকে অভিযুক্ত করে বিএনপির প্রতি মানুষকে খেপিয়ে ভোটটাকে তাদের দিকে নিতে হবে। আবার বিএনপির উদ্দেশ্য কি? জামায়াতের এই যে ধর্মের অপব্যবহার, তাদের ভোট দিলে ভেস্তে যাবে এরকম বক্তব্য, তাদের শাহজাহান চৌধুরীর যে ফ্যাসিবাদী বক্তব্য, তাদের ৭১-এর ভূমিকা, এগুলা তুলে ধরে জামাতের ভোট কমাতে হবে, আমাদের বাক্সে আনতে হবে। প্রতিযোগিতা তো সিম্পল এইটা। এদের রাজনীতির মধ্যে দেশের ভবিষ্যৎ গণতন্ত্রের প্রতিযোগিতা তো আমরা এই রাজনীতিতে অন্তত দেখছি। ডক্টর সায়ন্ত, আপনি আমাকে একটা সিম্পল প্রপোজিশনের ব্যাপারে একটু আমার একটু আলোকপাত করেন তো। ধরেন বিএনপি যে সময় থেকে ইলেকশন চাইতে শুরু করছে, ডক্টর মোহাম্মদ ইউনূস তার পারিষদ নিয়ে ক্ষমতায় আসার পর, তো এইটা তো একদম স্পষ্ট, ওই সময় যদি ইলেকশনটা ওনারা দিয়ে দিতেন, বিএনপি একটা সাংঘাতিক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করত, 280টা, 285টা, 290টা। ওই 280, 85, 290 এবং বিদ্যমান সংবিধানে, যেটার ক্ষেত্রে আসলে প্রধানমন্ত্রীকে অসম্ভব পাওয়ার দেওয়া হয়েছে, এইটা কি আসলে আমাদের কোনো না কোনোভাবে ঠেকানোই আসলে যুক্তি ছিল না, উদ্দেশ্য ছিল না? কারণ বিএনপি যেই সংস্কারগুলি মানছে, এটা মানতে যদি ও 1 বছর দেরি না কইরা যদি সঙ্গে সঙ্গে মানতো, ইলেকশন গত বছরের সেপ্টেম্বরে হইতে পারতো। এই দেরিটা তো বিএনপি করলো, এই দেরিটা তো বিএনপি করলো। আমি একটু সায়ন্তনের একটু শুনি 2 মিনিট। আমি মঞ্জু ভাইয়ের জন্য আলাদা প্রশ্ন আছে। এবার নির্বাচনের, শুধু বিএনপি নির্বাচন চেয়েছে, কিন্তু তারপরও 3টা চাওয়া ছিল, সেটা বিএনপিরও চাওয়া ছিল, অন্য দলগুলোর আরো জোরালোভাবে ছিল। সংস্কার, বিচার, নির্বাচন। আগে নির্বাচন বলে নাই, কেউ বলে নাই নির্বাচন, সংস্কার, বিচার, বলেছে সংস্কার, বিচার, নির্বাচন। তার মানে সংস্কার এবং বিচারকে একটা শেপে না আনা পর্যন্ত নির্বাচনটা এদেশে করা খুব সহজ ছিল না। আর সংস্কার হতে হলে সেইখানে বিএনপি দীর্ঘদিন ধরে রাষ্ট্র বাংলাদেশের মতো গেলে কি ধরনের সংকটে পড়তে হয় সে অভিজ্ঞতা তাদের আছে। তাদের বিরুদ্ধে যেরকম অনেক অন্যায় অভিযোগ আছে, অন্যায় তাদের জুলুম করেছে তারা, বিভিন্ন সে অভিযোগ আছে। রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে, তারা ভালো করতে গিয়ে কোথাও বাধাপ্রাপ্ত হয়েছে, সে অভিজ্ঞতাটাও তাদের আছে। সুতরাং তাদের অভিজ্ঞতা থেকে তারা বলবে। 1, 2 হইলো, বিএনপি হইলো বাংলাদেশে এমন একটা দল যারা যেই দলের প্রতিষ্ঠাতা ৭১ সালে স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধ করেছেন, ফলে মুক্তিযুদ্ধকে আপফোল্ড করবে তারা সবার আগে।
তারপরে 90, 24 এবং 90 এগুলাকে আপহোল্ড করবে। এই সব কয়টা বুকে ধারণ করা এবং সব কয়টায় জনমানুষের পক্ষে, স্বাধীনতার পক্ষে, গণতন্ত্রের পক্ষে যুদ্ধ করা দল হলো বিএনপি। তাদের সঙ্গে কোন একটা দল একদম। 71-এ বিরোধিতা করা, 24-এ পক্ষে থাকা, কোন একটা দল 71-এ ছিলই না, 24-এ পক্ষে থাকা, এদের কনসেপ্ট তো এক হবে এটা তো আশা করাও ঠিক না। আচ্ছা সুতরাং concept- ওই জায়গা থেকে কিছু বিরোধ থাকবে। আচ্ছা কনসেপ্টটা এক না হোক, আমি একটু মঞ্জু ভাই আপনার কাছে যেতে চাই। মঞ্জু ভাই, জামায়াত মোটা দাগে যে রাজনীতিটা করে সেই রাজনীতিটার আমার আমার ইয়াতে আমি দেখছি যে আমি যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় জামায়াতের আমির সাহেব জেলে ছিলেন, নায়েবে আমির সাহেবকে যখন আমি ইন্টারভিউ করছি তখন আমার কাছে কিন্তু এই 71-এর প্রশ্ন নতুন করে আমার কাছে মনে হয়েছে যে জামাত ইসলামীর একটা বড় চেঞ্জ হইতে যাচ্ছে এবং সেইটার মধ্যে তারা একটা মানে এই দোষারোপের রাজনীতি তারা আর করতে চান না। কিন্তু আমরা খুব অবাক হইলাম যে এই দোষারোপের রাজনীতির মধ্যে তারা একটিভ পার্টিসিপেট শুধু করতেছেন না, বিভিন্নভাবে যেটাকে বলে হচ্ছে টন্ট করা, উত্তক্ত করা, বিভিন্ন অবাস্তব প্রস্তাব সামনে আনা, এইখানে পিয়ার তো ওইখানেও পিয়ার, এগুলি বলা টলা, মানে এগুলি কেন করছে জামাত? আসলে জামাত কি বুঝাইতে চাইছে সেটা একটু বুঝতে চেষ্টা করি। আপনারা যেই দলগুলি একসাথে জোট করছেন, নির্বাচনী জোট, এনসিপি, রাষ্ট্র সংস্কারের হাসনাত কায়ুম ভাইকে বাদ দিলে জামায়াতের যে ওই রাজনীতি, যেটাকে বিভাজনের রাজনীতি, সেটা এনসিপির মধ্যে এবং আপনার দলের মধ্যেও আমি সাংঘাতিকভাবে দেখি। এটা আমি আপনার দলের সাধারণ সম্পাদক বা আপনার দলের লোকদের মধ্যে আমি এটা সাধারণভাবে দেখি। এই বিভাজনের রাজনীতিটাকে কিছু কথার কথা বলে, কিছু মানে সত্যিকার অর্থে কিছু মানে অবাস্তব এবং খুবই দেশের বিরুদ্ধে, দলের বিরুদ্ধে কথা বলে এইটাকে খুব একটা পপুলিস্ট ঘটনা থেকে এটাকে দেখা, এটা কারণটা কি মঞ্জু ভাই? আপনাকেও মানে আপনারে আমার মাঝে মাঝেই মনে হয় যে মঞ্জু ভাইরে আমি চিনি, এবি পার্টিটা যেন সেই মঞ্জু ভাইয়ের পার্টি না, এবং যে জোটটা করতেছেন উনি এনসিপি, হাসান কায়ুম ভাইয়ের ব্যাপারে আমি এটা বলবো না, মানে এই জামায়াতের রাজনীতির সাথে এবি পার্টির রাজনীতি, এনসিপি রাজনীতি এতটা অ্যালাইন কিভাবে হইলো, এবং জামায়াত কেন এই রাজনীতিটা করে, এই বিভেদটা করে জামায়াতের কি লাভ, সেটা যদি একটু বলেন। একটা মিনিট আমাকে সময় দেন, আমি শুধু জরিপটা একটু পড়ি। আমরা দর্শকদের প্রশ্ন করছিলাম যে ভারতের সঙ্গে অন্তর্বর্তী সরকারের টানাপোড়েন থাকলেও ভালো সম্পর্ক তৈরির চেষ্টা চলমান, এই কথা বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। প্রিয় দর্শক, এতে কাজ হবে বলে মনে করেন কিনা? শতকরা 16% মনে করেছেন এতে কাজ হবে, শতকরা 84% মনে করেছেন এতে কাজ হবে না। 14,000 দর্শক ভোট দিয়েছেন। মঞ্জু ভাই, আমি একটু জানতে চাই জামাতের রাজনীতিটা কি এবং এবি পার্টির রাজনীতিটাও আসলে কি? এই এনসিপি এবি পার্টির যে জোট এবং ক্রমাগতভাবে বিএনপির আক্রমণ করা, ওইটাও আসলে কি জিনিসটা, কি মানে কি প্রমাণ, কি বৈশিষ্ট্যটা করতে চান? জি ভাই, আপনি একটা বড় প্রশ্ন করছেন, এটা আমি বড় করেই বলেন মঞ্জু ভাই, আমাদের বেশি প্রশ্ন আমি আজকে অন্যান্য প্রশ্ন এগুলো আলাদা করে রাখছি। আমি আসলে শারীরিকভাবে সুস্থ না, যাই হোক আমি বলি। প্রথম কথা হচ্ছে যে দেখেন, আপনি যদি সহজভাবে বলেন যে জামাতের আসলে কি লাভ, আমি তো জামাত দেখলাম যে এই রাজনীতি করে জামাতের প্রচুর লাভ হয়েছে। আপনার মনে থাকার কথা খালেদ ভাই, আপনার সাথে একটা শোতে, হ্যাঁ, আমি ওই যে একটা সিটের নেগোসিয়েশনের কথা বলছিলাম, রাইট, হ্যাঁ, যে এত সিট দিলে এটা হবে। আপনি তখন বলছিলেন যে আমি বলছিলাম জামাতকে 50 সিট দিলে তো বিএনপির সাথে বিরোধটা মিটে যায়। আপনি তখন বলছিলেন আরে 30 দিলেও হবে। খেয়াল আছে আপনার কথা? আমি হ্যাঁ সেই সময়কার, হ্যাঁ রাইট। ওটা নিয়ে তো প্রচুর সমালোচনা হয়েছে, আমাকে অনেক ধরনের বুলিং এর শিকার হতে হয়েছে। আপনি একটু খেয়াল করেন খালিদ ভাই, ওই সময় জামাতের যে স্ট্যাটাস আর আজকের স্ট্যাটাস কি সমান? মানে আপনি কি পপুলার ভোটের ক্ষেত্রে বলতেছেন? পপুলার ভোটের ক্ষেত্রে বলতেছি যে ওই সময় মনে হয়েছিল আপনার কাছে যে জামাতকে যদি বিএনপি কোনো মতে 30 সিটও দেয়, জামাত বিএনপির সাথে ঐক্যবদ্ধ জোটে বা একটা আন্ডারস্ট্যান্ডিং এ যাবে। আপনাকে যদি আমি এখন প্রশ্ন করি, বিএনপি যদি এখন জামাতকে 100 সিটও বলে যে 100 সিট ছেড়ে দিব, জামাত বিএনপির সাথে কোনো নেগোসিয়েশন আসবে না। কারণ জামাতের মধ্যে এখন একটা আস্থা তৈরি হয়েছে, একটা ধারণা তৈরি হয়েছে যে তারা সরকারও গঠন করে ফেলতে পারে। এটা কি আপনি শুনেন নাই এই ধরনের কথা, যে জামাত সরকার গঠন করতে পারে? শুনছেন কিনা এই ধরনের কথা? কিন্তু ঘটনা হলো মঞ্জু ভাই, আমি আপনাকে জানতে চাচ্ছি, আমি একটু ছোট করে বলি, বাংলাদেশের মানুষ যদি জামায়াতে ইসলামীকে ভোট দিয়া সরকার গঠন করে, আমি আর আপনি এটা ঠেকায় রাখতে কেন চেষ্টা করব? বা আপনি এটা কেন মানে পপুলার ভোটের বাইরে? হ্যাঁ, ঠেকায় রাখার তো আমাদের কোনো ক্ষমতা নাই। আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি, ওই যে আমি যেটা বললাম জামাতের লাভ হয়েছে কিনা, জামাত বিএনপির সাথে এই টক করে যায়া, এই যে মানে পাল্টিতে যায়া
এই জায়গাটা সে ইমপ্রুভ করতে পারছে, যে সেখানে যে সে 30 থেকে 50 সিটের একটা এজাম্পশনের মধ্যে ছিল, এখন সে চলে আসছে এরকম যে বিএনপির কাউন্টার হচ্ছে জামাত, এবং বিএনপির সাথে সে এখন পাল্টে দিচ্ছে। বাংলাদেশে এখন রাজনীতি দুই ধারায় বিভক্ত, একটা হচ্ছে বিএনপি, একটা হচ্ছে জামাত। যেখানে জামাতের পজিশন ছিল তৃতীয় বা চতুর্থ। আপনি দেখেন যতগুলো জরিপ আসছে, সবগুলো জরিপে আপনি দেখবেন যে বিএনপি কে 1 নম্বরে দেখানো হয়েছে, জামাতকে 2 নম্বরে দেখানো হয়েছে। কিন্তু যে সেটা তো জরিপে জামাতের জামাত, কথার কারণে না, সেটা তো অ্যাবসেন্টের কারণে। আওয়ামী লীগ নিষিদ্ধ দল করতে পারবে না, জাতীয় পার্টির নিষিদ্ধ করে রাখছে, তো অটোমেটিক জামাতের প্রমোশনের দ্বিতীয় হবে। না 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 না, এই অটোমেটিক জরিপে কিন্তু প্রমোশন। আওয়ামী লীগের ভোটও আছে। না না, এই জরিপে আওয়ামী লীগের ভোট আসছে তো ভাই। আওয়ামী লীগকে কত পার্সেন্ট ভোট দিতে চায় লোকেরা, এটা তো আসছে। আমি আপনাকে বলি না না, যে যে আওয়ামী লীগ আমি আওয়ামী লীগ সিনে নাই, সেই আওয়ামী লীগের কত পার্সেন্ট ভোট দিতে চায়, এগুলি খুবই সুপারফিশিয়াল কথা। আমি যেটা বুঝি ভাই, আমরা 4 জন দৌড়ের প্রতিযোগিতায় লাগছি, 2 জন নাই, তাহলে 4th সেকেন্ড হবে না? আরে ভাই, আমি তো আপনাকে ওইটাই বলতেছি জি। যে নাই বলেই তো জামাত এখন বিএনপির সাথে এই ধরনের পাল্টাপাল্টে জায়গায় গেছে। আপনি কি বিএনপির বিরুদ্ধে জামাতের গত 10 বছরে কোনো বক্তব্য আছে আপনার কাছে, এরকমের কোনো অভিযোগ? কোনটা? নাই তো। ও মানে না আমি বলতেছি না 5ই না আগস্টের না আগে জামাত না, বিএনপির বিরুদ্ধে ধরনের কোনো অভিযোগ দিচ্ছে? বিএনপির বা বিএনপিও জামাত, বিএনপির বিরুদ্ধে জামাতের এক ধরনের আমি যতদূর বুঝি আর কি, এক ধরনের অনাস্থা ছিল, কারণ জামাতের নেতাদেরকে যখন মারা হয় বিএনপি সেভাবে অত বড় করে প্রতিবাদ করে নাই। বিএনপি আসলে ওই জায়গাটার মধ্যে থেকে ওইরকম রোলটা প্লে করে নাই। আপনার মনে থাকবে মঞ্জু ভাই, জামায়াত বিএনপিকে ছেড়ে যাচ্ছে, সেটা কিন্তু মতিউর রহমান চৌধুরী ভাইয়ের মানবজমিন পত্রিকা রিপোর্ট করে দিছিল, কিন্তু এটা কিন্তু 5 আচ্ছা, আমি আগস্টের আমি আগের কথা। জি। আমি যে কথাটা আপনাকে বলতে আচ্ছা চাচ্ছি আচ্ছা, এবার বলেন বলি। বলেন আমি বলেন আমি আমি বলেন। যেটা বলতে চাচ্ছি জি। সেটা হলো যে জামাত বিএনপির বিরুদ্ধে আসলে কি বলছে, আর বিএনপি জামাতের বিরুদ্ধে আসলে কি বলে। হুম দেখেন, জামাত বিএনপির বিরুদ্ধে বলে যে বিএনপি চাঁদাবাজি করে, দখলবাজি করে, এগুলো। হুম জামাত কি কখনো বিএনপি কে, মানে দেখবেন জামাত সবসময় জিয়াউর রহমানের প্রশংসা করে, হুম জামাত সবসময় খালেদা জিয়ার প্রশংসা করে। একটা খালেদা জিয়ার বিরুদ্ধে কথা, হুম একটা জিয়াউর রহমানের বিরুদ্ধে কথা, হুম ইভেন তারেক রহমানের বিরুদ্ধেও জামাতের নেতৃবৃন্দের মুখে আপনি কোনো খারাপ কথা পাবেন না। হুম ঠিক আছে? তাইলে ওরা বিএনপিকে একটা পোক করে, বিএনপিকে একটু ঠেস মারে যে চাঁদাবাজের দল, অমুকের দল। আমার প্রশ্ন হচ্ছে, তাহলে বিএনপির বলা উচিত, বিএনপি কখনো এই রাজনীতিটা করে নাই, এটা আমার দুঃখ, যে বিএনপির বলা উচিত বিএনপি কেন এই চাঁদাবাজের দায়টা বিএনপির উপর কেন আসে। হুম বিএনপি একটা বড় দল, সে ক্ষমতায় যাওয়ার দল। বাংলাদেশের যে আর্থসামাজিক ব্যবস্থা, এই ব্যবস্থাটা যে দলই ক্ষমতায় আসবে বা যে দলই পাওয়ারফুল হবে, তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ থাকবে। আপনি দেখেন, বিএনপি এত বড় দল, আগে 15 বছরে বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আসে নাই কেন? কারণ তার হাতে ক্ষমতা ছিল না। এখন বিএনপির হাতে মানুষ মনে করতেছে যে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে, এই জন্য। তাহলে বিএনপির জামাতের এই অভিযোগটাকে এইভাবে খণ্ডন করা উচিত ছিল। বিএনপি এটা খণ্ডন না করে কি করেছে, বিএনপি পাল্টা জামাতকে আঘাত করেছে যে তোমরা রাজাকার। আবার বিএনপিও দেখেন, জামাতের বিরুদ্ধে কিন্তু বিএনপির অন্য কোনো অভিযোগ নাই। বিএনপি বলে না জামাতের লোকেরা চোর, জামাতের এই লোকেরা মিথ্যাবাদী, চরিত্রহীন, এগুলো বলে না কিন্তু। হুম বিএনপি কি বলে? বিএনপি বলে যে জামাত রাজাকার, জামাত আল বদর, জামাত ধর্ম ব্যবসা, এগুলাই তো বলে, তাই তো? আপনি দেখেন মোটা দাগে। হ্যাঁ এখন জামাতও কিন্তু এই জিনিসগুলো খণ্ডন করে না। হুম কেন খণ্ডন করে না, এটা বললে জামাত খেপে যায়। 71 সালে জামাতের যে ভূমিকা, এটা তো একটা প্রশ্নবিদ্ধ ভূমিকা, এটা তো জামাত নিজেই তৈরি করেছে। হুম জামাত নিজেই বলেছে সেই স্বাধীনতা যুদ্ধকে সে সমর্থন করে নাই। এখন জামাত এসে স্বাধীনতা যুদ্ধের এই বিষয়টাকে সেলিব্রেট করছে, সমর্থন করছে, সে বলছে। তো এই জায়গায় ব্যাখ্যাটা জামাত দেয় না। এই না দেওয়ার কারণে জামাতকে সারা জীবন, জামাতের সাথে যদি কালকে তার বন্ধুরও ঝগড়া হয়, ওই জামাতকে একই কথা বলে তাকে খোঁটা দিবে, একই কথা বলে তাকে পোক করবে। আমার কথা হচ্ছে, এই দুইটা জায়গায় বিএনপি এবং জামাতের সঠিক উপলব্ধি করে, বিএনপি কে যতবার চাঁদাবাজ বলবে, বিএনপি ততবার পাল্টা যদি রাজাকার না বলে, বিএনপি যদি এই চাঁদাবাজির অভিযোগের বিষয়টাকে ব্যাখ্যা করে, বক্তব্য দেয়, মানুষের কাছে যায়, তাইলে হতো। এখন যেটা হয়েছে আপনাকে বলি, আপনি যে কথাটা বললেন যে আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ না থাকার কারণে জামাত পপুলার হয়েছে, তো ভাই আওয়ামী লীগের লোকেরা তো এখন শুনতেছি অনেকে জামাতকে ভোট দিবে, হিন্দু লোকেরা অনেকে জামাতকে ভোট দিবে বলতেছে। আবার বহু লোক আওয়ামী লীগের লোকরা আছে যারা বলতেছে বিএনপি কে ভোট দিবে। এই ধরনের কথা তো আমরা আজকে ফিল্ড থেকে শুনতেছি। প্রথম কথা হচ্ছে যে রাজনীতিতে বিরোধ থাকবে, আপনার সাথে আমার রাজনীতি মিলে না, আপনার বিরুদ্ধে আমার কথা থাকবে, কিন্তু সেই কথাটা যাতে আমার জাতীয় ঐক্য এবং জাতীয় যে শত্রুতার জায়গা থেকে সেখানে যাতে বিনষ্ট না হয়। বিএনপি জামাত খুব দ্রুত ভুলে আচ্ছা গেছে ছোট তাদের করে, অতীত, আচ্ছা খুব ছোট দ্রুত তারা ছোট ভুলে করে গেছে। ছোট করে এবার একটা আমি কথা শুধু মঞ্জু ভাই, এবার এই যে এবি আমাদের পার্টি, রাজনীতিটা বলি, এবি পার্টি বা এটা বলতেছি আমি। আচ্ছা জি বলেন বলেন।
আপনি যেই যেই অভিযোগটা দিয়েছেন এবি পার্টি এবং এনসিপি, তারাও তো পুরানো ধাঁচের রাজনীতি করছে। আমি কিন্তু এই কথাটা যেদিন আমরা গণতান্ত্রিক সংস্কার জোট করেছি সেদিন বলেছি যে আমরা নতুন রাজনীতি করতে চাই, কিন্তু নতুন রাজনীতি করতে পারছি না, আমাদেরকেও আমরাও এই স্রোতে ভেসে যেতে হচ্ছে। কেন হচ্ছে দেখেন, আমি আপনাকে একটা প্র্যাকটিক্যাল উদাহরণ বলি। সার্জিস আলম যখন মোটরসাইকেল বহর নিয়ে এলাকায় শোডাউন করেছে, তখন আমরা ব্যাপকভাবে সমালোচনা করেছি। আমি সার্জিসকে জিজ্ঞেস করলাম যে তুমি এই শোডাউনটা কেন করলা? সে বলে যে আমি যদি এখন বাসে করে নেমে যাই, গণসংযোগ করি, বলে যে এদেরকে চিনে কে, এদের এদের ওই ঢাকা শহরে বসে খালি রাজা উজির মারে, এদের তো এখানে কিছুই নাই। আমি আমি তার এটাকে খুব অনুভব করলাম যে আপনি তো গুরুত্ব দিচ্ছেন না রে ভাই। আপনি রাজনীতিক ভাবে তখনই তাকে গুরুত্ব দিচ্ছেন যখন সে আপনার বিরুদ্ধে কথা বলে। নাসিরউদ্দিন পাটোয়ারি যখন আপনার বিরুদ্ধে কথা বলে তখন সে পত্রিকার লিড হয়, সে যখন ভালো কথা বলে লিড হয় না। আমাকে সেনা গোয়েন্দা সংস্থার লোকেরা ডেকে নিয়ে জিজ্ঞেস করতেছে 3টা কথা, তার মধ্যে 2টা কথা জিজ্ঞেস করছে ব্যারিস্টার ফুয়াদ সম্পর্কে, বুঝছেন? তা আমি ওই ভদ্রলোকরা বললাম যে ভাই, আমি যে এত ভালো ভালো কথা বলছি, একদিনও তো একটা ধন্যবাদও দেন নাই, দিছেন কোনোদিন ধন্যবাদ? তো ঠিক এই ফুয়াদেরটা আপনি আমার বারবার মেসেজ পাঠান যে ফুয়াদ আজকে অমুক জায়গায় এটা বলছে এটা বলছে। তা আপনারাই তো এই রাজনীতিগুলোকে নষ্ট করেন, আপনারাই তো আমাদেরকে পুরানো রাজনীতির ফাঁদে নিতে চান। আমরা এই জন্য গণতান্ত্রিক সংস্কার, সেজন্য আপনারা গুড কপ ব্যাড কপ রোল প্লে করেন। আপনি গুড কপ, ফুয়াদ ব্যাড কপ। না 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 না, ফুয়াদ আলোচনায় থাকলো, আপনি উপর থেকে ভালো থাকলেন। না না, আমি আপনাকে বলছি ওইটা, এই যে দেখেন আপনাদের কাছে যে ভালো কথা একটু বলতে চাইবো সেটাও আপনারা বলতে দিবেন না, আপনারা ওখানে আবার, কারণ আমরা তো আপনার লোকেই পারি, আপনার লোকে তো পারি না, তাদের লোকে একটা কইলে 10টা গালি খাই। আপনি তো গালিও দেন না, বৃষ্টি করে তবু বলেন, তো আপনার কাছে আশ্রয় তো নাই। খালেদ ভাই, উপায় তো নাই। আমি আপনাকে বলি উপায় নাই, আপনাকে সঠিক জায়গায় ফিরতে হবে। আমি এই জন্য এনসিপির নেতাদেরকে বুঝাইছি, এনসিপি ছেলে পেলেরা বিশ্বাস করেন, এখন অনেকগুলো ভালো ছেলে মেয়ে আছে, আমি ওদেরকে বুঝাইছি এবং তারাও অনুভব করছে। হাসনাত কাহিম ভাই সহ আমরা সহ মিলে বলছি যে না, আমরা ভাই এই ভোটের রাজনীতির এই গ্যারাকলে পড়বো না, আমরা একটা নতুন রাজনীতি দাঁড়াই। প্রচুর গালি খাই, বলে যে কয়টা ভোট আছে, জামানত টিকবে না, বেটা তোদেরকে কে চিনে, এরকম কথা প্রতিদিন শুনি, আপনি আমাদের ফেসবুকে গেলে দেখবেন। তো ভাই, আমি তো নতুন রাজনীতি করতে আসছি, আমাকে চিনবে কোত্থেকে? আমরা একটু ডক্টর সায়ন্তের কাছে এই প্রসঙ্গে কথা শুনি। এখন ঘটনা হয়েছে কি মঞ্জু ভাই, এইটা ঠিক যে আমি আপনাকে পাইলেই বেশি খোঁচাখুচি করি, বেশি কথা বলি। এই যে অনেকে আমাকে বলে যে অন্য মানুষের সঙ্গে তো পারো না, আমি আসলেই পারি না অন্য মানুষের সঙ্গে, কেমনে পারবো বলেন? আপনারা যারা ভালো তাগুলো লগেই পারি, সত্যি কথা এটা। এই এনসিপির যেগুলি ভালো পোলাপান সেগুলি লগেই পারি, আসলেই সত্যি কথা। বাকিদের সঙ্গে পারি না, এটাও সত্যি কথা। মানে আমার এটা স্বীকার করতেও কোনো দোষ নাই। কারণ ভাই, পোলাপান কইছে আবার রাগ করেন না, মানে এটা মুখ দিয়ে বাইরেছে যে মানে আপনারা এনসিপির যারা ভালো ভালো মানে রাজনীতিবিদ আছেন তাদের সঙ্গেই আসলে আমার বেশি হয়তো এটা হয়েছে, কিন্তু এটা তো কিছু করার নাই, কারণ বাকিদের তো পাই না। কিন্তু ভাই, একটা কথা খালি একটু জবাব দিয়ে যান যে এই আপনার যে এবি পার্টির রাজনীতি, সেইটা কি ব্যারিস্টার ফুয়াদ এটার প্রতিনিধিত্ব করে না মঞ্জু ভাই এটার প্রতিনিধিত্ব করে, কোনটা আসলে? না, আমি খালি বুঝার লেগে, আমার কোনো কারণ নাই, আমি জাস্ট খালি বুঝার জন্য। না, আমি শুনেন, আমার কোনো ধারণা নাই, আপনাকে স্পষ্ট করে বলি, আমরা যে সেন্ট্রিস্ট এবং ইনক্লুসিভ পলিটিক্সটা করতে চাই এবং মধ্যপন্থা রাজনীতিটা করতে চাই, সেটা আমাদের পার্টির পলিসি। ফুয়াদের কিছু কিছু বিষয় নিয়ে যেগুলো আলোচনা হয়েছে, এগুলো আমাদের পার্টির মধ্যে আলোচনা হচ্ছে, এবং ফুয়াদ কিন্তু কিছু কিছু বিষয় সে ক্লারিফিকেশন দিছে সে কিছু কিছু জায়গায় সে বলছে যে এটা আমার ব্যক্তিগত মত। এনিওয়ে, আমি যেটা বলি, আমাদের বিচ্যুতি, আমাদের ত্রুটি বিচ্যুতি আছে, আমরা একটা ট্রানজিশনের মধ্যে আছি। আমার কথার মধ্যেও আপনি অনেক সময় হেট্রেড পাবেন, আমার কথার মধ্যেও আপনি অনেক সময় ইমব্যালেন্স পাবেন। আমি বলছি যে এই ত্রুটি, আমরা ভুল করবো। আমি বলছি, আমাকে একজন জিজ্ঞেস করছে যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত কি, বারবার যে বলেন নতুন, আমি বলছি নতুন রাজনৈতিক বন্দোবস্ত হচ্ছে আমরা ভুল করব, ভুল থেকে শিখবো, আমাদেরকে যদি কেউ ভুল ধরাই দেয় সেটাকে পথ চলার জন্য নতুন করে সংশোধন করব। এটা যদি করতে পারি, এটাই হবে নতুন রাজনীতি, এবং এটা একটু দেরি হলেও বাংলাদেশে এটা প্রতিষ্ঠিত হবে, আমি আপনাকে বললাম। আমি একদমই ডক্টর সায়ন্তের কাছে আমার কোনো প্রশ্ন নাই। ডক্টর সায়ন্ত অনেকগুলি বিষয় মঞ্জু ভাই সামনে আনছেন, আপনি যদি এর প্রেক্ষিতে কথা বলেন, কারণ আমি আসলে মূল আজকে যে আলোচনা, আমার ধারণা ছিল না যে মানে আমি কাল থেকেই আসলে অনেকবার শুনতেছিলাম মুমূর্ষু খারাপ এই সেই, কিন্তু আমার একটা আশা ছিল যে ওসমান হাদি যেহেতু ফাইটার, তিনি আসলে কোনো না কোনোভাবে ফিরবেন। মানে আমি সত্যি সত্যি আজকে হাদি মারা যাবে ওই প্রেক্ষিতে আমার কথা বলতে হবে, এটা আমার কোনো প্রস্তুতি ছিল না।
হাওয়েভার আপনি যদি এই প্রসঙ্গে একটু কথা বললেন, আমাদের একজন দর্শকদের ব্যাপারটা একটু আপনি বলি। আমি আপনাদের কাছ থেকে আর একটু বেশি সময় চাই, আজকে 1 ঘন্টা কথা বলে আপনাদেরকে একটু আনছিলাম, আমি প্রায় 10-12 মিনিট একটু দেরি হয়, কিন্তু এইটাও একটু বলা দরকার। আমাদেরকে যে সবাই শেখান ওই শিক্ষার জায়গা থেকে ভাই, এইটা একটু আমি পড়ি যে এম এস শোভান উনি অনেকগুলি কমেন্ট করছেন যে খালেদ ভাই সবাই কমেন্ট করতেছে ওসমান আদি মারা গেছে, অন্তত ইন্নালিল্লাহ একবার পড়েন, নাকি ইন্নালিল্লাহ ও ইন্না ইলাইহি রাজিউন পড়তে পারেন না। ইন্টারেস্টিং ব্যাপার হলো যে ভাই এই সূরা বাকারার এই 156 নম্বর আয়াতটা, এই সান্ত্বনামূলক আয়াতটা আমরা পড়ছি কি পড়ি নাই, এইটার খোঁজও ভাই যদি আপনারই নিতে হয় তাহলে এটার তো আসলে মানে আমি জানি না, মানে আমি 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 আসলে খুবই, আমার কাছে মনে হয় যে এইটা কোথাও গিয়ে শেষ হওয়া উচিত। সাধারণত আপনার কাছে কি মনে হয় যে আমরা যে সবাই সবাইরে ধরা দিতে চাই, সবাই সবাইরে শিখাই, আমরা যে সবাই মনে করি আমি ভালো ওরা সবাই খারাপ, এটা কিরকম, এই জিনিসটা কিরকম আসলে? আল্লাহ কি বাংলা বুঝেন না এটা মনে করেন ওনরা? না, শুরুতে যে শুরুতে যে ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা করে, তার জন্য ভেস্ত কামনা করে, দুঃখ প্রকাশ করে শুরু করলাম আমরা, ওইটা হয়তো ওনারা বুঝেন নাই, অথবা ওনারা মনে করেছেন যে বাংলায় বলেছি, এটা মনের মতো হয় নাই তাদের। তারপরও আমরা তো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ি, এটা নিজেকে মনে করিয়ে দেওয়ার জন্য যে সে যে পথে গেছে আমাকেও ও পথেই যেতে হবে। তো যাই হোক, ওই প্রশ্ন থেকে বরং একটু পলিটিক্যাল একাডেমিক, লিটল বিট মোর একাডেমিক ডিসকাশনে যদি যাই, যে এই যে বিএনপি জামাত এবি পার্টি বা সবার এই সমস্যাটা কেন, কারণ হচ্ছে গিয়ে কল্যাণমুখী রাষ্ট্র গড়বার জন্য আগে যে জনকল্যাণমুখী যে রাজনীতি এবং পার্টিকুলার ইন্ট্রা পার্টি ডেমোক্রেসি এস্টাবলিশড হওয়া দরকার, দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশে বেশিরভাগ ক্ষেত্রে তা হয়নি। এখানে রাজনৈতিক দলগুলোর মধ্যে আদর্শিক ঐক্য বা বন্ধুত্ব খুব কমই দেখবেন। এখানে বন্ধুত্ব হয় স্বার্থের বন্ধুত্ব, আর একটা হয় নিপীড়িত নিপীড়িত একে অপরকে বন্ধু মনে করে। জামায়াত এবং বিএনপি দীর্ঘদিন নিপীড়িতে নিপীড়িতে বন্ধুত্ব ছিল, কখনো কখনো ক্ষমতার অংশীদার হিসেবে বন্ধুত্ব ছিল। আবার জামায়াত আওয়ামী লীগের সঙ্গে বন্ধুত্ব হয়েছিল ওই রাজনীতি আন্দোলনকে কেন্দ্র করে ক্ষমতায় যাওয়ার বন্ধুত্ব। সুতরাং এইখানে স্বাধীনতা বিরোধী তাদেরকে স্বাধীনতার পক্ষের দুইটা রাজনৈতিক দল বিএনপি এবং আওয়ামী লীগ দুইজনই কি বন্ধুত্ব করেছে, কিন্তু যেই স্বৈরাচারকে এই আওয়ামী লীগ বিএনপি সহ অনেক দল মিশে পতন ঘটালো, সেই স্বৈরাচার এরশাদের দলের সঙ্গে বন্ধুত্ব কিন্তু এই দুই দলই করেছে। ফলে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর বন্ধুত্ব হয় স্বার্থের বন্ধুত্ব, এবং নিপীড়িত নিপীড়িত একে অপরকে একটু আপন আপন লাগে সেই বন্ধুত্বটা, অথবা ক্ষমতার অংশীদারিত্বের বন্ধুত্ব। কখনোই আদর্শিক বন্ধুত্বটা ওইভাবে এস্টাবলিশড হয়নি বলে একে অপরের বিরুদ্ধে এই বন্ধুত্ব, এই একে অপরের জাঁজিজিগার দোস্ত হয়ে যায়, আবার এই ক্ষণিকের মধ্যেই আবার একে অপরকে ন্যাংটো করে ফেলে। ফলে এই কালচার থেকে আমরা বের হওয়ার একটা প্রত্যাশা তো আমাদের আছে, কিন্তু বের হওয়ার পথ তৈরি হচ্ছে না। কারণ বাংলাদেশে যতগুলো মুভমেন্ট তৈরি হয়েছে, যতগুলো বিজয় হয়েছে আমাদের, সে 71 থেকে শুরু করে 90 এবং 24, এইটা কোনোটাই দীর্ঘমেয়াদী গণতন্ত্র রাজনীতি, এই মনন পরিবর্তনের যেই প্র্যাকটিসটা, এইটার মাধ্যমে জয় অর্জন হয় নাই। জয় অর্জন হয়েছে হঠাৎ করে একটা গণঅভ্যুত্থান, ছাত্ররা মাঠে নামলো, যে একটা কোটা সংস্কার, কোটায় সব ওদের দিয়ে দেওয়া হচ্ছে, ওটা কমিয়ে আমাদের মেধার একটু সুযোগ দেন, সিম্পল একটাই চাওয়া ছিল। সেখান থেকে বাড়তে বাড়তে কিন্তু একটা গণঅভ্যুত্থান হয়ে গেল। সেই গণঅভ্যুত্থানে শেখ হাসিনা বেফাস কথা বলল, তারপর সেটা আরো স্ফুলিঙ্গ তৈরি হলো, সেখানে গুলি চালালো। যেখানে গণঅভ্যুত্থান হবে, যেখানে আন্দোলন হবে, যেখানে মাস মুভমেন্ট হবে, সেখানে গুলি চালানো মানে হলো আগুনে ঘি ঢালা। সেটাই করেছে আল্লাহ, ওকে দিয়ে এটা করেছে, কারণ এত পাপ করেছিল, এর কোনো অন্যথা হওয়ার সুযোগ ছিল আল্লাহ হয়তো রাখে নাই। আমরা বিজয় পেয়েছি। এখন বিজয় পেয়েছি বলতে আমাদের এখানে ছোট বড় সবাই যে আমরা শুধু ক্ষমতাবান হতে চাই, সবাই যে ভোগ করতে চাই, সবাই যে অর্থবিত্তের মালিক হতে চাই, সেই আকাঙ্ক্ষা সেই মানসিকতাটা তো চেঞ্জ হয়নি। ফলে আপনি মঞ্জু ভাই বা আমি এইখানে যে আলোচনাটা করছি, এটা অনেকটাই আলোচনার জন্য আলোচনা হচ্ছে। তবে কেউ কেউ যদি এতে একটু একটু হলেও এতে আন্দোলিত হন এবং মনে করেন যে হ্যাঁ এটুকু কথা ন্যায্য, বা দেখি না এরকম হওয়া যায় কিনা, সেই জন্য আমাদের বলে যেতে হবে। আর আমাদের রাজনৈতিক দলগুলো ক্ষমতা কেন্দ্রিক দ্বন্দ্ব,
ক্ষমতায় যাওয়ার জন্য এটা করে, এটা করে আসছে, করে আসবে, এটা পৃথিবীর সব দেশে হচ্ছে। নতুন রাজনীতি, গণতান্ত্রিক রাজনীতি তো প্রশ্নবিদ্ধ হচ্ছে। আপনি গণতন্ত্রের জন্য কারে স্ট্যান্ডার্ড ধরবেন? আমেরিকাকে স্ট্যান্ডার্ড ধরবেন? ভারতকে ধরবেন? এত বড় গণতান্ত্রিক রাষ্ট্র কাকে ধরবেন আপনি? ইউরোপিয়ান কান্ট্রিগুলোকে ধরবেন? তাদের ওইখানে যে শিক্ষার হার, তাদের ওইখানে যে সহনশীলতা, অপরাধীর অভাবে জেল বন্ধ করে দিতে হচ্ছে যে সব দেশে, তার সঙ্গে তুলনা দিয়ে তো আমরা পারছি না। ফলে আমাদের এই অব্যবস্থাপনার মধ্য দিয়ে যতটুকু আগানো যায় সেই চেষ্টাটা চালিয়ে যাওয়া। ক্ষমতায় আসলে একরকম ভাষা, ক্ষমতার বাইরে গেলে আর একরকম ভাষা। মানবাধিকারের জন্য আজকে আমাদের আদিলুর রহমান শুভ্র ভাই অধিকার করতে গিয়ে, মানুষের অধিকারের পক্ষে কথা বলতে গিয়ে জেলে গেছেন। আজকে তিনি সরকারের অংশীদার। আজকে বাংলাদেশের মানবাধিকার নিয়ে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অর্গানাইজেশন গুলো যে রিপোর্ট করলো, তিনি তার পক্ষে একটা কথা বলেছেন, বলতে পেরেছেন? তার সরকার আগের সরকারগুলোর মতোই এটাকে ডিনাই করলো, অতিরঞ্জিত করা হচ্ছে। প্রেস সেক্রেটারি সেটাকে আগের স্টেটমেন্টের অনুরূপ একটা স্টেটমেন্ট দিয়ে দিলেন। ফলে বাংলাদেশের এটা জাতীয় চরিত্র, যাত্রে যত সুবোধই বলেন আপনি, সুবোধ এক সময় পালিয়ে যায়, সুবোধ এক সময় ফিরে আসে, এটা শুধু বিশ্ববিদ্যালয়ের দেয়ালে। এটা মনের ভেতরের যে সুবোধ ফিরে আসা দরকার, এটা যাদেরকে আমরা আইডল ভাবতে চাই তাদের মধ্যে আসে না। আপনার আজকের এই উপদেষ্টাদের অনেকে আপনার সাথে বিভিন্ন সাথে এসে বলেছে না, ক্ষমতাসীনদের প্রশ্ন করে যে সম্পদের হিসাব দিতে হবে। তা আমাদের তো আকাঙ্ক্ষা ছিল, এরা তো ওই সুবোধ, যে সুবোধ ফিরে এসেছে, বিশ্ববিদ্যালয়ের দেয়াল থেকে বেরিয়ে এসেছে, সবাই বলছে যে তো দিচ্ছেন না। সম্পদের হিসাব দিবে। জিজ্ঞেস করলে বলে আমি দিয়ে দিছি, ক্যাবিনেটে কোথায় গিয়ে যেন আটকায় রয়েছে। ক্যাবিনেটে কোথায় গিয়ে আটকায় রয়েছে মানে কি? ইউনূস সাহেব আটকায় রাখছে? সহজ হিসাব। তো ইউনূস সাহেব আটকাবে কেন? ইউনূস সাহেবের নিশ্চয়ই কোনো স্বার্থ আছে, নাইলে আর আটকাবে কেন? ফলে সুবেদদের ফিরিয়ে আনতে হবে অন্তর থেকে। বিশ্ববিদ্যালয়ের দেয়ালে ওই কার্টুনে শুধু সুবোধ পালিয়ে যায়, আবার সুবোধ ফিরে আসে। আমরা আমাদের জাতীয় রাজনীতিতে সুবোধ ফিরে আসার লক্ষণ এখনো আমরা দেখছি না, এটা দুঃখজনক। আমরা শেষ প্রসঙ্গে আসি যে আমরা যেই দুঃখ বা যে মৃত্যুর খবর দিয়ে আসলে শুরু করেছিলাম, আমরা আসলে মানে একে কেমনে প্রতিরোধ করতে চাই, কেমনে এইটা যেন আর না ঘটে, আমাদের জীবনে যেন এরকম আর না ঘটে, সেটার জন্য আমরা কি করতে চাই বা কি করা উচিত, এই জায়গা থেকে আমরা মঞ্জু ভাইকে প্রথমে শুনে ডক্টর সায়ন্তকে শুনে আমরা শেষ করি যে মানে আমাদের আসলে কি করার আছে। আমরা অনেকগুলি বিষয় নিয়ে কথা বললাম, অনেক মানুষের রাগ আমাদের উপর, অনেক মানুষের ক্ষোভ আছে সরকারের উপর, অনেক মানুষের ক্ষোভ আছে রাজনৈতিক দলগুলির উপর, অর্থাৎ সবাই আমরা সবার উপরে কোনো না কোনোভাবে রাগ হয়ে আসি, ক্ষোভ হয়ে আসি। মাহফুজ আলম আমাদের সাবেক উপদেষ্টা, তিনি লাশের বদলে লাশের কথা বলেছেন, লাশ পড়লে লাশের কথা বলেছেন। এখন আসলে শরীফ ওসমান হাদি মারা গেলে কার সবচেয়ে বেশি সুবিধা, তিনি কার বিরুদ্ধে বেশি কথা বলছেন, সেইটা এখন তার কথাগুলি, যেটা মঞ্জু ভাই বলতেছিলেন যে তার কথাগুলি অনেক বেশিবার করে শোনা হইতেছে। আমরা নিশ্চয়ই তার কথাগুলি অনেক বেশিবার করে আরও শুনি, দেখি উনি কার বিরুদ্ধে কথা বলছেন, ওরকম একটা বাংলাদেশ আমরা পাই কিনা। তবে তার জন্য নিরাপত্তার জায়গায় আমরা আসলে কি করতে হবে সেটা যদি একটু বলেন মঞ্জু ভাই, যদি আগে একটু না, আমি প্রথমে আপনি যে কথাটা বললেন যে একজন মেসেজ দিয়েছে যে আমরা ইন্না লিল্লাহ পড়ি নাই কেন। আসলে দেখেন, আমরা কিন্তু শো শুরুর আগেই মানে আমরা কিন্তু সবাই ফেসবুকে ইন্না লিল্লাহ পড়েই ইন্না লিল্লাহ করতে হবে, তো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন লিখে কিন্তু আমরা পোস্ট দিয়েছি এবং আমরা কিন্তু শোক প্রকাশ করেছি এবং আমরা বলেছি যে মনের সান্ত্বনা এটা যে হাদিকেও আল্লাহর কাছে ফিরে যেতে হয়েছে, আমাদেরও সবাইকে একদিন না একদিন ফিরে যেতে হবে। এটা কিন্তু মৃত্যুর দোয়া না, এটা কিন্তু মানুষের বিপদে, যে বলছে যে কোনো বিপদে পড়লে মানুষ এটা স্মরণ করবে। তো দুর্ভাগ্য হচ্ছে যে আমরা সবাই সবার উপরে ধর্ম কায়েম করতে চাই, মনে করি যে আমি তারে এটা পড়তে হবে, আমাকে শুনে পড়তে হবে। এইটা খুবই, আপনি যেটা বলেছেন এটা খুবই দুর্ভাগ্য। এবং যারা এই মত প্রবণতা মানে পোষণ করেন, আমি তাদেরকে খুব বিনয়ের সাথে বলবো যে প্লিজ ভাই এটা করেন না। আপনি ভালো থাকেন, আপনি ভালো হন, আপনি সুন্দর করে আরেকজনকে যদি মানে আপনি যদি মনে করেন আপনি একজন ভালো মুসলিম, আরেকজনকে আপনি সুন্দর করে বলেন যে খালেদ ভাই একটু যদি এরকম দোয়া পড়তেন, হয়তো আপনারা পড়েছেনও, তারপরে যদি একটু পড়তেন আমরা খুশি হই। এইভাবে বলেন না, অসুবিধা কি? একজন মানুষকে মানে তার বাইরের দিকটা দেখেই তাকে আপনি খারাপ মনে করার এই প্রবণতাটা, ভাই প্লিজ, এই রাষ্ট্রটা বদলাতে হলে আমাদেরকে নিজেদেরকে এই প্রবণতা থেকে বদলাতে হবে। আমি আপনাকে বলি খালেদ ভাই, আমি একটু মাঝখানে বলি, অনেকে আমাকে বলেন যে শুধুমাত্র নেগেটিভ কমেন্টগুলি আপনি কেন পড়েন, তার জন্য এরা উৎসাহ পান কিনা। ভাই ব্যাপারটা এরকম না। আমি সারা জীবন আমার
জন্য আসা ইতিবাচক কমেন্টগুলি আমি আর মানুষের সামনে তুলে ধরি না, আমার লজ্জা লাগে ভাই, শরম করে একটু। নেগেটিভ কমেন্টগুলি আমি নিজেকে শুধরানোর জন্য আমি এটা পড়ি। দেখেন ভাই, এই যে না, আপনি ঠিক এটা আছে। বললেন, দেখেন যে আপনি এটা বললেন, এটার ব্যাপারে এটা শেষ, আমি একটু এই আজকে শেষ কমেন্ট পড়ি। জুয়েল কেস ওনার নাম, উনি বলতেছেন নিজের ব্যাপারে কোনো কমেন্ট এলে হয় উত্তেজিত হয় বা পরে বা তাচ্ছিল্য করে বাঁকা কোনো মন্তব্য করে। আমি জীবনে মন্তব্য করি না। আবারও বলি, পরিষ্কার সহনশীলতার অভাব, ঠিকানায় আসার পর থেকে তার এই সমস্যা প্রকট, কারণ ডয়েচে ভেলে অনেক কমপ্লায়েন্ট। ভাই প্লিজ আবার ডয়েচে ভেলে অনুষ্ঠানগুলি দেখেন। যাই হোক মঞ্জু ভাই, আপনি কন্টিনিউ করেন। আমি বলছি, দেখেন, আমাদের সীমান্তে প্রচুর লোক হত্যা হয়, এবং হত্যা হওয়ার পরে ভারতীয় বিএসএফ বলে যে এরা অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়েছে, এরা অবৈধ চোরাচালানের সাথে জড়িত। কিন্তু দেখেন, এই 5ই আগস্টের সময় বা 5ই আগস্টের পরে শত শত হাজার হাজার লাখ লাখ লোক, এই খনি, এই লুটেরারা বিনা ভিসায় এই সীমান্ত পাড়ি দিয়েছে। একটা লোককে বিএসএফ গ্রেফতার করেছে না, 2টা লাঠিপিটা দিয়েছে না, 2টা গুলি করেছে। ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং এ- পয়েন্ট। এই যে এই ঘটনাটা আপনি একটু দেখবেন। আমি বিশ্ব বিবেকের কাছে এবং ভারতের মানবতাবাদী নাগরিকদেরকে বলবো যে আপনাদের সরকারকে আপনারা এটা প্রশ্ন করবেন, যেই সীমান্তে আমার লোককে নির্বিচারে গুলি করে মারা হয়, সেই ভারত সরকার জানে না যে বাংলাদেশে এরকম একটা ঘটনা ঘটেছে, এবং এখান থেকে যদি একটা খনি পালিয়ে যায়, তার দেশে যায়, এটা তার রাষ্ট্রের জন্য এটা অপমান, অপবাদ। কিন্তু কিছু কি করেছে? তারা করে নাই। এবং প্রচুর পরিমাণ লোক না, এটা যারা পার খুবই হয়ে যায়। এটা খুবই ইন্টারেস্টিং পয়েন্ট মঞ্জু ভাই। এত যে তারা অবৈধ অনুপ্রবেশের কথা বলে এরে গুলি করে, তারে ঝুলায় রাখে, তারে মারে, তো এগুলি অবৈধ অনুপ্রবেশ না? মানে এগুলি খুব বৈধ অনুপ্রবেশ হয়েছে? একটাও তো আমি জানি না যে অবৈধ অনুপ্রবেশ। না, 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 বৈধ অনুপ্রবেশ হলে তো ভাই সিল টিল থাকতো, তারা হ্যাঁ, দেখাইতো, হ্যাঁ, আমরা হ্যাঁ, এখন দেখতে পারতাম না। হ্যাঁ। আমরা তো দেখতাম যে বিজিবির চেকপোস্ট পার হয়েছে, বিএসএফ এর চেকপোস্ট পার হয়েছে, এখানে সিল বিল থাকতো। ঠিক আছে। তো এখন কথা হচ্ছে, এই যে অবৈধ অনুপ্রবেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, খনি লুটেরারা পার হয় ভারতের, আপনি ভারতকে কিভাবে আপনি, মানে এই সমস্ত বাংলাদেশের সাথে এই সম্পর্কের অবনতির জন্য ভারতকে কিভাবে আপনি দায় মুক্তি দিবেন বলেন? সুতরাং আমি ভারতকে বলবো, রাষ্ট্রকে বলবো, বিশ্ব বিবেককে বলবো, যে ভারত যদি এই আচরণ আমাদেরকে ছোট মনে করে আমাদের সাথে যদি এই শত্রুতা এবং মানে হিংসাত্মক প্রবণতা বন্ধ না করে, ভাই কোনো লাভ নাই। তো আপনি আমাকে মাইরা কাটা, ব্রিটিশরা আমাদেরকে মাইরা কাটা শেষ করতে পারে নাই। ব্রিটিশরা আমাদেরকে মানে এত কামানের গোলাম মাইরা একেবারে প্রধানত করতে পারে নাই। ভাই বড় হইলে সবকিছু হয় না। আপনারা প্লিজ এই জিনিসটা বোঝার চেষ্টা করবেন, সম্মানের সাথে সম্মানে থাকার চেষ্টা করবেন। কারণ আপনারা জানেন যে বাংলাদেশে 18 কোটি মানুষ, এখানে এক, এই যে ওসমান হাদির এই মৃত্যু কত কত কোটি কোটি মানুষকে যে ক্ষুব্ধ করবে, এর কোনো আমরা ডেটা খুঁজে পাবো না। আমি আপনাকে বলি যে এই একটা ওসমান হাদির বক্তব্যগুলো, ওসমান হাদি যে কথা বলে গেছে, আপনি নিজেই বললেন, ওসমান হাদি কাউকে ছেড়ে কথা বলে নাই। ওসমান হাদির প্রত্যেকটা কথায় বিএনপি, জামাত, এনসিপি, সরকার, রাষ্ট্র, কাউকে সে বাদ দেয় নাই। সে খেপাটে ছিল। সে, আমি তাকে বোঝানোর চেষ্টা করেছি যে তোমরা এত উত্তেজিত হয়ে না ভাই, তোমরা নতুন প্রজন্মের, তোমাদের দিকে তাকায় আছে। কিন্তু তার মধ্যে একটা বিপ্লবী ছিল। দেখেন, সে কিন্তু এনসিপি তে জয়েন করে নাই, সে নাগরিক কমিটি থেকে বিচ্ছিন্ন হয়ে ইনকিলাব মঞ্চ নামে একটা মঞ্চ করেছে। এবং আমি অবাক হয়ে গেছি, আমি গতবার যখন ওমরায় যাচ্ছিলাম, আমি তার এই ইনকিলাব সেন্টারে গিয়েছি, সেখান থেকে আমি কিছু জিনিসপত্র কিনেছি, তার বই, তারপরে আপনার সেখানে সে শাড়ি বানিয়েছে, আমি সেখান থেকে 2টা শাড়ি আমার বন্ধুর জন্য, বন্ধুর ওয়াইফের জন্য গিফট নিয়ে গেছি। সে আপনার, আপনি আপনাকে বুঝাতে পারবো না এই ছেলের ক্রিয়েটিভ চিন্তা, এবং লং টার্ম সে বাংলাদেশে একটা সাংস্কৃতিক লড়াইয়ের জন্য তার ক্ষুদ্র চেষ্টা থেকে সে করেছে। এই ছেলেটাকে যারা হত্যা করেছে এবং হত্যা করে এর পরম্পরা যেটা দেখা যাচ্ছে, এটা একটা চক্র, এবং এর পিছনে আন্তর্জাতিকতার গন্ধ আছে, লক্ষণ আছে। এটা এখানে শেষ হবে না, এটা নিয়ে গবেষণা হবে, এটা ইতিহাসে লেখা হবে। আমরা যেভাবে ক্ষুদিরামকে স্মরণ করি, আমরা যেভাবে আমাদের মানে তিতুমিরকে স্মরণ করি, আমরা যেভাবে যুগ যুগ ধরে বিভিন্ন দেশের বিপ্লবীদেরকে স্মরণ করি, এই ওসমান হাদিকে পৃথিবী স্মরণ করবে। ওসমান হাদিদের মৃত্যু তো ভাই, পৃথিবীতে তো বহু শিল্পীরা সড়ক দুর্ঘটনায় মারা গেছে, বহু নেতারা আপনার ভূমিকম্পে মারা গেছে, বহু অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে। মৃত্যু তো আমাদের যে কোনো ভাবেই হবে। ওসমান হাদির যে মৃত্যু, এই মৃত্যু তাকে চিরঞ্জীবন, মানে চিরঞ্জীব করে রেখে গেছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তার বক্তব্যগুলো, তার লেখনীগুলো, তার কথাগুলো, এটা 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 যুগ যুগ ধরে চলতে থাকবে। এবং আবু সাইদ যেভাবে একটা পোস্টার বয় আকারে আমাদের আমাদের মুক্তির চিহ্ন আকারে থেকেছে,
আপনি দেখবেন ওসমান হাদির পোস্টার বাংলাদেশের ঘরে ঘরে পৌঁছে যাবে, ওসমান হাদির ছবি বাংলাদেশের এই সোশ্যাল মিডিয়ার পাতায় পাতায় থাকবে, ওকে। এবং এই ওসমান হাদি নতুন করে অনুপ্রাণিত করবে। এটাই আমাদের সান্ত্বনা, এবং আমরা মনে করি যে আমরা হারবো না ইনশাল্লাহ। আমাদেরকে এই যত অপমান অপদস্থ করা হোক, আমরা অটল থাকতে হবে, ঐক্যবদ্ধতার সূত্র ধরে আমাদেরকে বিজয়ী হতে হবে, এটা আমার প্রতিজ্ঞা। ডক্টর সায়ন্ত। ঠিক আছে, একজন ওসমান হাদিকে আমরা হারিয়েছি, অতীতে বহু ওসমান হাদির মতো বিপ্লবী দেশপ্রেমিককে হারিয়েছি, 71-এ হারিয়েছি, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে হারিয়েছি, 24-এ হারিয়েছি, এখনো হারাচ্ছি, ভবিষ্যতে হয়তো আমরা কেউ না কেউ এইভাবে বলি হব। কিন্তু এটার থেকে আমাদের চাওয়া কি? যে এরকম অতীতে ঘটেছে, এখনো ঘটছে, ভবিষ্যতে হয়তো ঘটবে, কিন্তু রাষ্ট্র পরিচালক যারা, তাদের কাছ থেকে আমরা অন্তত চেষ্টাটা, সদিচ্ছাটা দেখতে চাই। তারা ওই চেয়ারে বসে, ডেফিনেটলি আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, ওই চেয়ারে বসলে এটা না বলে উপায় থাকে না। আজকে মঞ্জু ভাইকে ওইখানে বসালো, এরকম ঘটনা ঘটলে যদি ওই চেয়ারে থাকতে চান এটাই বলতে হবে, আমাকে আপনাকে তাই বলতে হবে, কারণ ওই চেয়ারে বসে যদি আত্মসমর্পণের কথা বলা হয় তাহলে রাষ্ট্রে কনফিডেন্স বলতে কিছু থাকে না। সুতরাং বলতে হবে, সুতরাং বলা একটা কথা, কিন্তু কাজে যে আমরা দেখতে চাই, পদক্ষেপ দেখতে চাই, যে এই কথাটা উনি বলেছেন চেয়ারে বসার কারণে, কিন্তু আর পদক্ষেপটা হচ্ছে খুনিদের বিরুদ্ধে, পদক্ষেপটা হচ্ছে নিরাপত্তা দেওয়ার জন্য রাষ্ট্রের জনগণকে, তার পদক্ষেপটা হচ্ছে দেশের মানুষকে রক্ষা করবার জন্য, তাহলে তখন মনে হবে এই কথাটা তিনি ওই চেয়ারে বসার কারণে বলতে বাধ্য হয়েছেন বা বলতে হয় তাই বলেছেন। কিন্তু ওনাদের কথা আর কাজ মিলে যায়, মনে আমি হয় একটু সব মাঝখানে জায়গায় আমি একটু মাঝখানে একটু তথ্য দিয়ে রাখি। মঞ্জু ভাইও নিশ্চয়ই জানেন কিনা আমি জানি না, কারণ ঘটনাটা এখনকার ডক্টর শান্ত প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে যে কিছুক্ষণের মধ্যে জাতির উদ্দেশ্যে কথা বলবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা দেখি যে তারা আসলে কি বলতে চান, আমরা নিশ্চয়ই এটার দিকে নজর রাখবো। মঞ্জু ভাই, জাতিকে শান্ত থাকার কথা বলবেন আর কি, শান্ত শুনেন। থাকার কথা আমি বলবেন, আমি তারা আমি ভয়ে আপনাকে আছে। বলি, সায়ন্ত আমি আপনাকে বলি, আমি একটু বলে জি, শান্ত ভাইয়ের সাথে একটু জি, যোগ করি। জি। ওনারা বলেছেন 3 স্তরের নিরাপত্তা, আপনি দেখবেন আমি তো দেখি 4 স্তরের ব্যর্থতা। দেখেন, একটা থ্রেট আগে থেকে আসছে, ওনারা মানে থ্রেটটাকে আগে থেকে মিনিমাইজ করতে পারেন নাই, বা এটাকে রেসিস্ট করতে পারেন নাই। ঘটনা ঘটে যাওয়ার পরে পদক্ষেপ নিতে পারেন নাই। একটা লোক এরকম হওয়ার পরে তাকে চিকিৎসা দিয়ে, মানে তার চিকিৎসা সারা তুলতে পারে না, মানে 4 স্তরের ব্যর্থতা। তারপরে পালিয়ে যাওয়ার ঘটনা, সব মিলিয়ে এই ব্যর্থতার দায় স্বীকার করতে হবে রে ভাই। আপনি যদি স্বীকার না করে বসে থাকেন, ইতিহাসও কিন্তু আপনার সাথে সে ধরনের, মানে আপনাকে কখনো মুছবে না ইতিহাসের এই জায়গাটা। সরি, শান্ত ভাষায় যোগ করলাম। ডক্টর শান্ত, হ্যাঁ, ধন্যবাদ। না, সেক্ষেত্রেই যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন, আমার মনে হয় যে এটা ওরা একটু আতঙ্কে আছেন, কারণ হাদি ছোট্ট একটা সংগঠন করলো, হাদির কথায় আগে কেউ কেউ একটু বিরক্ত হলো, কারণ হাদি একটু চড়া গলায় কথা বলতো, হাদি কাউকে ছেড়ে কথা বলতো না, ফলে কোনো সিনিয়রের সঙ্গে কথা বললে মনে হতো যে ছেলেটা মনে হয় বেয়াদবি করছে। কিন্তু ওই যে শুরুতে বলেছি, হাদির বুকে আর মুখে ভিন্নতা ছিল না, তার বুকে যা বিশ্বাস করতো মুখে তা বলে ফেলতো, কার সামনে বলছে, কাকে নিয়ে বলছে এটা ভাবতো না। এখন তার এই গুলি খাওয়ার পরে তার নানান রকমের কথা যে আসছে, আমি নিজে জানতাম না এই কথা যে হাদি কবি, হাদি কবিতা লেখে, হাদির কবিতার বই বের করার জন্য পাণ্ডুলিপি জমা দেয়। শরীফ সীমান্ত নাম আমি তার। দেখছি তার কবি নাম আমি শরীফ দেখছি সীমান্ত। যে হাদি, হ্যাঁ, হাদি একজন কবি, হাদি একজন প্রতিবাদী, হাদি একজন বিপ্লবী, হাদি একজন ধার্মিক মানুষ, হাদি একজন ইন্ডিয়ান আধিপত্য বা পৃথিবীর যে কোনো দেশের আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়ানো মানুষ। ফলে হাদির যে মানে মিনিংফুল শর্ট লাইফকে ওয়েলকাম করা মানুষ, মিনিংলেস দীর্ঘ জীবনকে সে প্রত্যাশা করে নাই। সুতরাং তার যে আকাঙ্ক্ষা, তার যে চাওয়া, সেটা তো আস্তে আস্তে সামনে আসছে, ফলে মানুষ তাকে ধারণ করছে। এই ধারণ করাটা এই সরকারের জন্য ভয়ের কারণ হয়েছে, যে তারকে যে সবাই ধারণ করছে, এইরকম একটা ছেলেকে যে রক্ষা করতে পারলাম না, তারপরে খুনিরা যে নির্বিঘ্নে পালিয়ে যেতে পারলো, আমরা পাকড়াও করতে পারলাম না, সময় মতো অভিযান চালিয়ে আমরা খুনি চক্রকে, এই প্রফেশনাল কিলার, অস্ত্রধারী বা অবৈধ অস্ত্র কিছুই আমরা উদ্ধার করতে পারলাম না, ধরতে পারলাম না, জেল থেকে আমরা দেদারসে ছেড়ে দিলাম, পালিয়ে যাওয়াদেরও আমরা ধরে আবার জেলে ভর্তি
করতে পারলাম না, এই ব্যর্থতার দায়ে এই হাদি হত্যার কাণ্ডের পরে এই রাগটা সরকারের উপর পড়তে পারে। সেই জন্য এখন সবাইকে শান্ত থাকার আহ্বান করা ছাড়াও তাদের হাতে কোনো বিকল্প নাই। তবে আমি মনে করি যে হ্যাঁ, যেটা আমাদের ঘটে গেছে আমরা দুঃখ প্রকাশ করি, আমরা হাদির জন্য বেহেশত কামনা করি, আমরা ভবিষ্যতে আর একটিও এরকম ঘটুক সেটা চাই না। কিন্তু এটাও ঠিক যে সামনে নির্বাচন, এটাকে ইস্যু করে যেন সরকারকে আবার এমন বেকায়দায় আমরা ফেলে না দেই যাতে সুষ্ঠুভাবে নির্বাচন করাটা তাদের জন্য আরো দুরূহ হয়ে পড়ে, এবং সেই সুযোগে এই রাষ্ট্রের যে গণতন্ত্র উত্তরণের যে যাত্রা সেটা ব্যাহত হয়ে পড়ে। সেই জন্য আমাদের দুঃখ প্রকাশ করতে হবে, ধৈর্য ধরতে হবে। ডক্টর সাহেব আমাদের আপনাকে অনেক ধন্যবাদ। আসলে আমাদের মানে ফরওয়ার্ড লুকিং হওয়া ছাড়া আমাদের কোনো উপায় নাই। আমাদের ফরওয়ার্ড লুকিং হইতে হবে, আমাদের ইলেকশনে হইতে হবে, এটা একটা আমাদের সবার নিরাপত্তা লাগবে, সব কিছুই লাগবে আসলে। কিন্তু আচ্ছা, অনুষ্ঠান শেষই করে দিতাম, এই প্রশ্নটা তাহলে একটু কইরেই রাখি না মঞ্জু ভাই। আজকে আমি একটা খবরে পড়লাম যে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের জন্য বিএনপি, জামায়াত, এবি পার্টি সহ 5 প্রার্থীকে জরিমানা। আমার এবি পার্টির নামটা দেখে আমার মনে হলো এবি পার্টির কে জরিমানা খালে, পরে দেখি এটা মঞ্জু ভাই। মঞ্জু ভাই, আপনিও নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করেন? হ্যাঁ, আমি আপনাকে বলি, আমি আমি এটা শোনার পরে আমি ফোন করলাম আমার নির্বাচনী এলাকায় যে যারা ছিল, ওরা বলছে আমাদের সব পোস্টার সরানো হয়েছে, কিন্তু আমাদের 2টা পোস্টারের কারণে জরিমানা করা হয়েছে, অথচ অন্যান্যদের শত শত হাজার হাজার পোস্টার আমরা তো পোস্টারে লাগিয়েছি কম। যাই হোক, আমি আমি কিন্তু ধন্যবাদ দিয়েছি, কারণ একটা কথা হচ্ছে যে 2টা পোস্টারের জন্য যদি আচরণবিধি লঙ্ঘন হয় আমি সেটা মেনে নিতে রাজি আছি, এবং আমি আমার কর্মীদেরকে বলছি যে এটা তোমাদের পকেট থেকে দিবা, এবং তারা বলছে যে ঠিক আছে, কারণ ওদেরকে বলা হয়েছিল এটা করার জন্য। এটা পরিষ্কার। আমরা আচ্ছা, আমি শেষে বলি যে সবকিছুর পরেও আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, এতে কোনো সন্দেহ নেই। এই যে আমরা যে সূরা বাকারার যে আয়াতের কথা আপনি বললেন না, এখানে বলা 156 নম্বর আয়াতে বলা হচ্ছে যে মানুষকে এটাই বুঝ দিতে হবে যে আমাদেরকে একদিন চলে যেতে হবে, আমিও থাকবো না। সুতরাং এইটা চূড়ান্ত একটা ফয়সালা, এটা মানতে হবে। 1, 2 নম্বর হচ্ছে শোককে আমি ধৈর্য এবং সান্ত্বনার মধ্য দিয়ে নতুন করে উজ্জীবিত হওয়ার প্রেরণা হিসেবে গ্রহণ করতে হবে। আমি এটাকে ধ্বংসের জায়গায় নিয়ে গেলে সেটা কিন্তু ফার্দার ধ্বংস তৈরি করবে। আমরা অন্যভাবে এই ধ্বংসটা করতে পারি। কথা হচ্ছে আমাদের এই হিংসাকে ধ্বংস করতে হবে, আমাদের এই আধিপত্যবাদী শক্তির আগ্রাসন মোকাবেলার জন্য যোগ্য হয়ে উঠতে হবে। ওই চ্যালেঞ্জটা আমরা যদি নিতে পারি তাহলে হাদির এই আত্মদান সার্থক হবে, এটা আমি মনে করি। যেহেতু মঞ্জু ভাই বললেনই, মানে মঞ্জু ভাই শুরু করছিলেন, সেহেতু হিসাবে ডক্টর সায়ন্তরই শেষ করা উচিত। ডক্টর সায়ন্ত যদি শেষ করতেন, তারপরে আমার 2-3টা বাক্য হতো। সায়ন্ত, যদি আপনি। না, আমার আকাঙ্ক্ষা ওইটাই যে আমাদের অনেক লিমিটেশন আছে, অনেক জনের অনেক রকম দোষ আছে, ব্যর্থতা আছে। ব্যর্থতাগুলো তো কোনো না কোনো ভাবে চিহ্নিত হচ্ছে, চিহ্নিত হয়ে ব্যর্থতাগুলো মেনে নিয়ে ভবিষ্যতে যাতে ব্যর্থতার পাল্লা ভারী না হয়, মানুষের নিরাপত্তা দিতে হবে। এই দেশটা আমাদের জন্য, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য রক্ষা করতে হবে। সবাই দেশ ছেড়ে চলে গিয়ে কোথায়, পৃথিবীর কোথায় দাঁড়াবে সেদিনও কিন্তু সংকুচিত হয়ে আসছে। ফলে অনেকের অনেক টাকা আছে, অনেক কিছু আছে, মনে করছে ওই দেশে যাবে, এই দেশে যাবে। সারা পৃথিবীতেই কিন্তু সে ব্যবস্থাও সংকুচিত হয়ে আসছে। ফলে এই দেশটাকে রক্ষা করতে হবে আমাদের নিজেদের জন্য, পরবর্তী প্রজন্মের জন্য। সেই জন্য শুধু খাই খাই ভাব রাখলে হবে না, শুধু আমাকেই জিততে হবে, আমাকেই বড় হতে হবে, এই মনোভাব থেকে বেরিয়ে এসে সরকার এবং রাজনৈতিক দলগুলো এবং দেশের জনগণ যারা ভোট দিবেন, ভোট দেওয়ার ক্ষেত্রে তারা যেন বিবেকটাকে কাজে লাগান এবং দেশ, গণতন্ত্র, মানুষ এগুলা মাথায় রেখে আমরা এগিয়ে যাই। আমরা অনেকের বিরুদ্ধে অনেকে রাগ ক্ষোভ আছে, ক্ষুব্ধ হয়ে ইমোশনালি অনেক কিছু বলি, এটা সত্য, বলতেও হবে, এটাও সত্য। কিন্তু দিন শেষে একটু একটু দায়িত্বশীল হয়ে সবাই যদি না চলি, এই দেশটা রক্ষা হবে না। এই দেশ রক্ষা না হলে আমরা কেউ রক্ষা পাবো না। আমি শুধু বলতে চাই যে এই এই ছেলেটা যে মারা গেল, এইটা আমার জন্য কেন এরকম দুঃখের, মানে 2025-এর 14 আগস্ট আমাদের একটা অনুষ্ঠানে আমরা হাদিকে আমন্ত্রণ জানিয়েছিলাম। হাদি সেই অনুষ্ঠানে আসার আগে আমি একটু মানে একদমই অনুষ্ঠানের আগে আগে, মানে যখন মাইক লাগানো হইতেছে তখন আমরা একটু কথা বলি না, তো এই কথা বলার ক্ষেত্রে হাদি কিন্তু বলছিল যে আমাকে তার অনেক পছন্দ, বা আমাকে সে অনেক ফলো করে বা পছন্দ করে। সেটা সে অনুষ্ঠানের মধ্যেও বলছে, মানে নানা রকমভাবে পুরো অনুষ্ঠানের মধ্যে। সে কিন্তু বক্তৃতা একরকম, এই অনুষ্ঠানের মধ্যে যারা দেখবেন তারা তো আবার দেখবেন, সে কিন্তু এক ধরনের ঐক্যের কথা,
সব জায়গার থেকে মানে একটা আছে না, আমরা শুধু একটা চড়া গলার একটা হাদিরে শুনি, আপনার অনুষ্ঠানটা দেখলে দেখবেন যে অনুষ্ঠানটার মধ্যে সে একটা ঐক্যের কথা বলতেছে, এক ধরনের মানে সবাইকে নিয়ে পথ চলার কথা বলতেছে, মানে নতুন ধরনের একটা রাজনীতির কথা বলতেছে। আপনি অনুষ্ঠানটা দেখলে দেখবেন, মানে রেকর্ডেড তো এখন তো ডিজিটাল ফুটপ্রিন্ট সবই থাকে আমার সাথে সেই অনুষ্ঠানটাতে। আমারে যে এত পছন্দ করে, আমার যেটা এরকম পাবলিকলি বললো, তারপরে আবার ওই যে আমি ঢাকা ইউনিভার্সিটিতে বক্তৃতা দিলাম, বক্তৃতা দেওয়ার ক্ষেত্রে আমি বললাম যে আমি শেখ হাসিনা ইন্টারভিউ নিতে চাই, এইটা শুনে তার ভালো লাগে নাই। ভালো না লাগাতে ওর কিন্তু 5টা মিনিট লাগে নাই, ও বইসা মানে আমারে মানে অতটা অভদ্র আমার সঙ্গে হইতে পারে নাই, মানে মানে সে অত খারাপভাবেও বলে নাই, কিন্তু খুবই চড়া গলায় বলছে এটা আমার থেকে আশা করি না, কার পয়সা এখানে গেছেন, কার এটা গেছে। মানুষজন এগুলি আমাকে অনেকবার পাঠাইছে, দেখেন হাদে এরকম বলছে, হাদে এরকম বলছে। আমি কিন্তু বলছি যে ঠিকই বলছে, ওর মনে হয়েছে ও এটা বলছে, মানে মানে দ্যাট ওয়াজ হাদি, ওর কাছে মনে হয়েছে ও এটা বলছে। এবং আমি কিন্তু দেখছি যে বক্তৃতা বা মঞ্চের ক্ষেত্রে একটা রকমভাবে বললে গালাগালির কথা অনেক বেশিবার আসে। গালাগালি প্রসঙ্গে আমি বলতে চাই যে গালাগালি কিন্তু বিএনপি জামাতের লোকেরা, আওয়ামী লীগের কথা আমি বাদই দিলাম, আওয়ামী লীগের সভানেত্রীর কথা আমি বাদই দিলাম, বিএনপি জামাতের লোকেরাও কিন্তু কম গালাগালি করেন নাই। সংসদে দাঁড়াতে আমরা অনেক সুন্দর সুন্দর কবিতা চড়া শুনছি, কিন্তু মানে আপনাদের মনে থাকবে হয়তো। আমি যেটা খালেদ ভাই আমি শুধু একটু যোগ করি, সরি আপনি আপনি আমি তো কথা শেষ, তারপরও জি আমার বলতে হচ্ছে আপনাকে আমি প্রশংসা করব, আমার যেখানে মনে হবে আপনার প্রতিবাদও করব, আপনার বিরুদ্ধে আমি যুক্তি দিয়ে কথাও বলবো, রাইট। যদি আমার রুচি সেরকম হয় আমি ধরেন গালিও দিব। কিন্তু ভাই এই কথা দিয়ে কথার যুদ্ধ হবে, কথার যুদ্ধটা অস্ত্রের যুদ্ধে যাবে কেন? না কথার পাল্টা হত্যা হামলা গায়ের উপর আসবে কেন? এটাই আমাদেরকে, এই লিমিটটা আমাদেরকে মানে আমিও মানতে মনে হবে। করি এই লিমিটটা আমাদের মানতে হবে। কিংবা একটা পয়েন্ট বলি, জি কথার জবাব কথা দিয়ে, লেখার জবাব লেখা দিয়ে দেয়ার যে চর্চা, সেটাকে উৎসাহিত করা দরকার। তার বিপরীতে কাউকে শারীরিকভাবে হেনস্থা করা বা তাকে জেলে পুরে দিতে হবে, এই প্র্যাকটিস থেকেও আমাদের বের হয়ে আসতে হবে। আমার কাছে মনে হয় যে এই মানে আমার আরো কি মনে হয়, এই যে হাদি যেদিন গুলি খাইলো শুক্রবার, তার 1 সপ্তাহ বা 2 সপ্তাহ আগে থেকে অনেক ব্যস্ত, সবার কাছে গিয়ে মুড়ি বাতাসা দিতেছে, ইয়া দিতেছে। আমরা কিন্তু তার সাথে যোগাযোগ করছিলাম যে ভাই আপনার একটু সময় হইলে আমাদের মঙ্গল বৃহস্পতিবার করে একটা আসেন। তো উনি 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 আমাদেরকে বলছেন, মানে আমাদের প্রযোজক ওনার সাথে যোগাযোগ করেন, তো উনি আমাদেরকে বলছিলেন যে আসবেন, কিন্তু আর 10-15টা বারে মানে একটু গুছায়া তারপরে এটার মধ্যে আসবেন। তো সেই আশার মানে হইল না, এইটা আমাদের একটা আফসোস। এবং ওদের মতো তরুণরা, মানে আমি কিন্তু এটা এনসিপির যেসব ছাত্র নেতারা আছেন তাদের ক্ষেত্রে আমি বলি, নাসিরউদ্দিন পাটোয়ারি বারবার আমাদের অনুষ্ঠানে আসছেন, হাসান আব্দুল্লাহ বারবার আমাদের অনুষ্ঠানে আসছেন, ব্যারিস্টার ফুয়াদও বারবার আমাদের অনুষ্ঠানে আসছেন। তারা অ্যাপারেন্টলি তারা যে রাজনীতিটা করতেছেন সেই রাজনীতিটার সাথে আমি একমত হই না, যারা যে অ্যাক্টিভিজমটা করেন সেই অ্যাক্টিভিজমটার সাথে একমত হই না, কিন্তু মানে তাদের মধ্যে যে ফ্লেয়ারটা সেটা কিন্তু আমি দেখতে পাই। শুধু এই যে হিংসা এবং অন্যান্য জায়গা থেকে যদি ওনারা বাইরে হয়ে আসেন, এটা আমাদের জন্য ভালো। যদি বাইরে না আসতে পারেন তাহলে তার জবাব, যেমন সায়ন্ত বলছে,